তৌফিক স্টোরিতে স্বাগতম। আমাদের গল্প এখনো শেষ হয়নি, ফিরে এসেছি অন্য গল্প পরিচয়ে। সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার শরীর পড়ে যাচ্ছে চাচ্চু, আমাকে ছেড়ে দাও। আমি আর বিস্কিট চুরি করব না, আমাকে ছেড়ে দাও। সাব্বিরের চিৎকার আর ছটফটানো দেখে লোকটা আবারও সাব্বিরের শরীরে লাল টকটকে জ্বলন্ত লোহার শিক পিঠে ঠেকিয়ে আগুন ঝরানো কণ্ঠে বলে, পতিতার বাচ্চা, তোর সাহস কি করে হইল আমার দোকান থেকে বিস্কিট চুরি করে নেওয়ার? তোর মা কি আমার লগে রাতে আইসা শুইয়া দাম শোধ করে চাইব? আমার খুব ক্ষুধা পেয়েছিল চাচ্চু। 3 দিন ধরে আমি মাকে দেখছি না। আমার বুঝি খিদে পায় না? আমাকে আর মেরো না চাচ্চু, আমার পিঠ চলে যাচ্ছে। তোর মাকে দেখবি কেমনে? আমার মুখে চুলকানি মাইখা ওর নতুন নাগরের সাথে ভাইগে গেছে। তোর মার জন্য রোজ আমার 1000 টাকা ক্ষতি হইতাছে, আর তরে আমি খাওয়ামু? তরেও আজ মাইরাই ফেলামু। কথাটা বলে লোকটা চুলার মাছ থেকে নতুন গরম করা লোহার শিক এনে সাব্বিরের পিঠে লাগিয়ে দিতে থাকে। নরম পাতলা চামড়ায় লোহার শিক ঠেকতেই অদ্ভুত শীত শব্দ আর ধোয়ার সাথে পোড়া মাংসের গন্ধে মম করে ওঠে পতিতালয়ের আঁকাবাঁকা গলি। প্রচণ্ড ব্যথা আর ক্ষুধার যন্ত্রণায় সাব্বির ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। ছোট্ট একটা ছেলে কতইবার সহ্য করতে পারে আগুনে পোড়ার কষ্ট? সাব্বিরকে নিস্তেজ হইতে কাশেম মিয়ার হুঁশ আসে। ভয়ত চেহারায় আশেপাশে তাকিয়ে দ্রুত সাব্বিরকে কাঁধে তুলে নিয়ে অন্ধকারের মাঝে হারিয়ে যায়। 20 বছর পর ডিজিএফআই এর সদর দপ্তরে গাঢ় অন্ধকার মিটিং রুমে বসে আছে সাব্বির। ওর সামনেই দাঁড়িয়ে আছে জেনারেল ওয়াকার, পাশেই দাঁড়িয়ে আছে ডিজিএফআই এর প্রধান জিয়া। সাব্বির তাদের দিকে গম্ভীর চাহনিতে তাকিয়ে বলে, স্যার, আমাকে হঠাৎ জরুরি তলব করার কারণ? কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ সাব্বির, ডিজিএফআই এর প্রধান জিয়া আমাকে জরুরি তলব করেছিল। আমি এখানে এসে চমকে গিয়েছি, তাই তোমাকেও ডেকেছি। জিয়া, সাব্বিরকে দেখাও। ডিজিএফআই প্রধান জিয়া সাব্বিরের দিকে ল্যাপটপ এগিয়ে দিতে বলে, সিলেট সীমান্তের কাছাকাছি একটা গোপন পাহাড়ে আমাদের পরিত্যক্ত রাডার স্টেশন ছিল। সেটা মুজিব হত্যার সময়, মানে 1985 সালে হয়ে গিয়েছিল। কিন্তু এতগুলো বছর পর হঠাৎ আবারও সেখান থেকে সক্রিয় সিগন্যাল পাওয়া যাচ্ছে। সাব্বির স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে গম্ভীর কণ্ঠে বলে, এটা তো কোনো সাধারণ সিগন্যাল নয় স্যার। সীমান্তের এপার থেকে ভারতের ওপাশে ড্রোন সিগন্যাল পাঠানো হচ্ছে, মানে কেউ সক্রিয়ভাবে যোগাযোগ করছে। সঠিক বলেছ সাব্বির, আমি এই কারণেই চিন্তিত। আমার মনে হচ্ছে পাহাড়ে কিছু শত্রু অস্থির করে তুলতে চাচ্ছে। আপনি এই স্যাটেলাইট ইমেজ পেলেন কোথা থেকে? আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর স্ক্যানারে এই 7 সেকেন্ডের নেটওয়ার্ক ধরা পড়েছে। তারাই আমাকে পাঠিয়েছে বিশ্লেষণের জন্য। আমি বিষয়টা গুরুত্বপূর্ণ দেখে তোমায় জানিয়েছি। স্যার, এখন তবে আমি কি করব? জেনারেল ওয়াকার খানিকক্ষণ ভাবেন, তারপর বলে ওঠেন, তুমি এই মুহূর্তে সিলেট চলে যাও সাব্বির। আমি চাই তুমি এই মিশনটা হ্যান্ডেল করো। ওকে স্যার, তাহলে কবে যাব? তুমি তোমার টিম রেডি করে আমাকে জানাও, আমি সেই দিনই তোমাদের পাঠানোর ব্যবস্থা করে দিব। ওকে স্যার, আসছি। কথাটা বলে সাব্বির বেরিয়ে আসে মিটিং রুম থেকে। হেডকোয়ার্টারে নিজের রুমে অফিস রুমে প্রবেশ করতেই সাব্বিরের চোখ যায় নিজের চেয়ারে বসে থাকা একটা মাঝবয়সী লোকের দিকে। লোকটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। হ্যাঁ, তিনি আর কেউ নন, আর্মি সিক্রেট ইউনিটের প্রধান আরিফ সাহেব। সাব্বির থমথমে মুখে তার সামনে গিয়ে স্যালুট করতেই তিনি গম্ভীর মুখে বলেন, ডিজিএফআই এ যাওয়ার আগে আমার হুকুম নিয়েছিলে ক্যাপ্টেন? সাব্বির মাথা নিচু করে বলে, সরি স্যার, মিশন থেকে এসেই জেনারেল স্যারের জরুরি তলবে আমি আপনার সাথে দেখা করার সুযোগ পাইনি। ঠিক আছে, কোনো নেই। আমি তোমার দায়িত্ব আর সাহসিকতায় মুক্ত, সেই সাথে গর্ববোধ করছি যে জেনারেল স্যার তোমাকে নিজে ডেকেছেন। ধন্যবাদ স্যার। তাহলে মিশন সম্পর্কে কি জানলে? কিভাবে আর কোথায় যেতে হবে? আপাতত স্যার, আমাদের সিলেট সীমান্তে যেতে হবে। সেখানে আমাদের পুরনো পরিত্যক্ত রাডার স্টেশন থেকে রহস্যময় কিছু লোক সিগন্যাল পাঠাচ্ছে। সেখানে আমাদের কেন যেতে হবে? বিজেপি কি ঘুমাচ্ছে? সেটা আমি জানি না স্যার, আমাকে হুকুম দিয়েছে যেতে হবে। ঠিক আছে, নিজের টিম মেম্বার সাজিয়ে নাও, আমি অনুমোদন করে দিব। তবে সাবধান, আমি শুনেছি
ডিজিএফআই এ কিছুর এজেন্ট সক্রিয়, তাদের পাতা ফাঁদে পা দিও না। আমি ওদেরও ধরে ফেলবো স্যার, আপনি দোয়া করবেন। কথাটা বলে আরিফ সাহেব সাব্বিরের চেয়ার থেকে উঠে চলে যান। সাব্বিরও গিয়ে ওর চেয়ারে বসতেই শরীরটা বিদ্রোহ করে বসে। টানা অপারেশন আসলেই ও বিধ্বস্ত। এমন সময় সাব্বিরের অফিসে আসে নেহা। লেফটেন্যান্ট নেহা সাব্বিরকে সব ধরনের ইনফরমেশন সাথে হেডকোয়ার্টারের নির্দেশ জানায়। সাব্বির নেহাকে দেখে মিষ্টি হেসে বলে, বসো নেহা, কি কিছু বলবে নাকি? জি স্যার, আপনাকে জরুরি খবর দিতে এসেছি। আমাদের টিমের মেম্বার আবির, আশিক, রায়হান আর মাহিন এদের ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি দিয়ে দেশের বিভিন্ন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি শুনছি। আমাদের টিমে নতুন কিছু মেম্বার আমি বাছাই করতে তোমাদের নির্দেশ দিয়েছিলাম, সেটা কি হয়েছে? নেহা দরজার দিকে তাকিয়ে ইশারা করতে 4 জন পেটানো শরীরের ছেলে রুমে এসে সাব্বিরকে স্যালুট করে। সাব্বিরও পাল্টা স্যালুট করে চেয়ারে বসে নেহার দিকে তাকায়। নেহা ওর পাশে দাঁড়িয়ে থাকা ফর্সা ছেলেটাকে ইশারা করে বলে, স্যার, আপনাকে পরিচয় করিয়ে দিই। এ হলো সায়ান, বগুড়া ক্যাডেটের সেরা স্টুডেন্ট, সেই সাথে কোর্সের টপ স্কোরার। ছেলেটার সাহস আর সামনাসামনি লড়াই করার ক্ষমতা অসাধারণ। আর এ হলো নিহাদ, পাবনা ক্যাডেটের ফার্স্ট বয়, সাথে কোর্সের স্থান দ্বিতীয়। ছেলেটা স্নাইপার, রিভলভার চালানোর অসাধারণ। আর এ হলো তামিম, ছেলেটা বুয়েট থেকে এসেছে, সামরিক বোমা, এমনকি ওর হাতে তৈরি ক্লোরোফর্ম বোমা অসম্ভব কার্যকারী। আর সবার শেষে এ হলো রায়ান, এর অসম্ভব চোখের দৃষ্টি, রাতের বেলায়ও স্পষ্ট সব দেখতে পারে এবং নিঃসন্দেহে শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে পারে। আর আমাদের হ্যাকার বয় হোপ, সে ছুটিতে জামাইকা ও নিজ দেশে গিয়েছিল, আজ রাতেই ফিরবে। সাব্বির সবার সাথে হ্যান্ডশেক করে তারপর শান্ত কণ্ঠে বলে। সাব্বিরের কথায় সায় দিয়ে ওরা সবাই একসাথে বলে ওঠে, জি স্যার। এমন সময় কক্ষে প্রবেশ করে হোপ। সাব্বির হোপকে দেখে বলে ওঠে, হোপ, তোমার কথাই হচ্ছিল এতক্ষণ, রাতে আসার কথা ছিল না তোমার? স্যার, দুবাইতে 8 ঘন্টার ট্রানজিট থাকলেও আমি 10 মিনিটে অন্য আরেক ফ্লাইটে চলে এসেছি। ভালো করেছো। শোনো, আমাদের আগামীকাল সকালে নতুন মিশনে বের হতে হবে। আমাদের টিমে এই যে জুনিয়র লেফটেন্যান্ট দেখছো, এদের সাথে পরিচয় হয়নি। এখন তোমরা এসো। ওকে স্যার। সবাই চলে যায়। সাব্বির শরীরটা চেয়ারের সাথে এলিয়ে দিতেই ওর মনে পড়ে বাড়ির কথা। দ্রুত ডয়ের থেকে ফোনটা বের করে অন করতেই দেখতে পাই রাহেলা বেগমের শত শত মিস কল। সাব্বির ভুরকুচকে চিন্তিতভাবে কলটা ব্যাক করে। ড্রয়িং রুমের সোফায় স্বামীর পাশে বসে চা খেতে থাকা রাহেলা বেগম খানিকটা রাগী কণ্ঠে বলে ওঠেন, সব তোমার জন্য হয়েছে। কে বলেছিল তোমায় আমার ছেলেকে ক্যাডেট কলেজে পড়াতে? এখন দেখো, ছেলে থাকতেও না থাকার মতো হয়ে গেছে। স্ত্রীর কথা শুনে রাশিদ সাহেব টিভির সাউন্ডটা কিছুটা বাড়িয়ে দিয়ে অন্যমনস্কভাবে বলে, দেখো সাব্বিরের মা, সবসময় আমাকে দোষ দেবে না। আমি কখনোই তোমার ছেলের ব্যাপারে নাক গলাই না। তার স্কুল থেকেই তাকে বাছাই করে নিয়ে গিয়েছিল আর্মি। তারা বাছাই করে নিয়ে গেল আর তুমি নিতে যেতে দিলে? মানছি সে খেলাধুলা আর পড়াশোনায় ভালো, তাই বলে ওকে আমি বানাতে চাইনি। এখন আমাকে বলে লাভ নেই। হেডমাস্টারের থেকে শুনেছি তোমার ছেলেই স্কুল করা আর্মি ক্যাম্পে ফার্স্ট গিয়েছিল সব দিক থেকে, তাই তো ওকে নিয়ে গিয়েছে। আমি বারণ করলেও তারা শুনতো না। রাহেলা বেগম কিছু বলতে যাবে, তার আগেই ফোনটা বেজে ওঠে। টিভির দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করে। অমনি ওপাশ থেকে ভেসে আসে সাব্বিরের কণ্ঠ। হ্যালো আম্মু। রাহেলা বেগম থমকে যান। দ্রুত রাশিদ সাহেবের হাত থেকে রিমোট নিয়ে টিভিটা বন্ধ করে ছলছলে চোখে বলেন, হ্যাঁ বাবা। কেমন আছো আম্মু? বেঁচে আছি কোনো মতে, তোকে ছাড়া। এভাবে কথা বলো না আম্মু, আমার কষ্ট হয়। তোকে ছাড়া আমার যে কলিজা ফেটে যায় রে বাবা। আজ 3টা মাস হয়ে গেল, তুই বাসায় আসিস না, ফোন দিস না। আমাদের কথা কি মনে পড়ে না? আমার মনে একটা বড় অংশ জুড়ে তোমরা আম্মু।
আমি ট্রেনিংয়ে গিয়েছিলাম 2 মাসের জন্য চট্টগ্রামে। সেখান থেকে 1 মাসের জন্য তেঁতুলিয়া মিশনে গিয়েছিলাম। আজ ভোরবেলা ঢাকা ফিরেছি। কি, তুই ঢাকায় এসেছিস বাবা? তাহলে একটা বার বাড়ি থেকে ঘুরে যা বাবা। কতদিন তোকে দেখি না, আমার হাতের রান্না তোকে খাওয়াই না, একটা বার আয় না। ঠিক আছে, আমি যাবো আম্মু, তুমি টেনশন নিও না। তোর বাবার সাথে কথা বলবি? প্রফেসর সাহেব কথা বলতে চাইলে অবশ্যই বলবো। সে কি বাসায় আছে? লাউড স্পিকারে থাকা রাশিদ সাহেব ছেলের খোটা দেওয়া কথা শুনে কপট রাগী কণ্ঠে বলে, রাহিলা তোমার লাট সাহেবকে বলে দাও, হেই প্রেশর কখনোই আর্মির ক্যাপ্টেনের সাথে কথা বলবে না। আমার ছেলে হতে হলে তাকেও প্রফেসর হতে হবে। হ্যাঁ, চৌধুরী সাহেব, আমি প্রফেসর না হতে পারলেও আমি একজন ক্যাপ্টেন। আপনি একজন গর্বিত দেশপ্রেমিক ক্যাপ্টেনের পিতা। আপনার তো গর্ব হওয়া উচিত। কসুর গর্ব? 5ই আগস্ট শেষ হয়ে গেল, শত শত বাচ্চারা জীবন দিল একটা দুর্নীতি মুক্ত দেশ গড়তে, কিন্তু তোমরা তো তা ব্যর্থ করে দিলি। এক বলছে শত শত আন্দোলন আর দাবি দেওয়া নিয়ে রাস্তা ব্লক হলে কাজ করা অসম্ভব বাবা। রোজ হাঙ্গামা লেগেই আছে, আর্মিরা বসে নেই। হয়েছে, আর তেল দিতে হবে না। ঢাকায় আসো, জলদি বাসায় এসো। তোমার আম্মা তুমি আসছো শুনে ফোন রেখে রান্নাঘরে ছুটে গিয়েছে। না জানি কত কি রান্না করে আমার টাকাগুলো শেষ করে ফেলে। আসছি, সাবধানে এসো। ফোনটা কেটে যায়। সাব্বির চেয়ার থেকে উঠতেই ওর সামনে এসে দাঁড়াই হোপ। সাব্বির বেশ অবাক হয়ে বলে, কি হলো হোপ, হঠাৎ করে সামনে এসে দাঁড়ালে যে? স্যার, আমার কেমন যেন অদ্ভুত লাগছে। একসাথে আমাদের সবগুলো টিম মেম্বারকে ট্রান্সফার করে দিল। আমরা তো বেশ ভালোভাবে মিশন পরিচালনা করছিলাম। কিছুদিন আগেই তো জনাথনকে শেষ করলাম। সাব্বির মুচকি হেসে হোপের কাঁধে হাত রেখে ধরো কণ্ঠে বলে, শোনো হোপ, আমি ওদের নিজ দায়িত্বে সরিয়ে দিয়েছি। আমি খেয়াল করেছি সবার মাঝে উদাসীনতা, আবার কারো মাঝে দায়িত্বে অবহেলা। এমন টিম মেম্বার দিয়ে কখনোই মিশন পরিচালনা করা উচিত নয়। কিন্তু এই জুনিয়র লেফটেন্যান্টগুলো কি ওদের মতো কাজে পারদর্শী হবে স্যার? গুরুত্বপূর্ণ মুহূর্তে এরা পিছু সরে গেলে? হ্যাঁ হো, তুমি অতটাও কাছে নয়। আমি সব দিক বিবেচনা করে এদের টিমে এনেছি। এরা সবাই টকবকে ফুটন্ত রক্তের অধিকারী, সাহসী, বুদ্ধিমান। এরা সবগুলো কোর্স সাথে ট্রেনিংয়ে টপার ছিল। তার মানে এদের আপনি আরো উচ্চ লেভেলে নিতে চাচ্ছেন স্যার? এই তো বুঝে গেছো। আমি চাই ওরা আরো ভয়ঙ্কর হোক, আরো দেশপ্রেমিক হয়ে উঠুক। আমি ওদের স্পেশালভাবে তৈরি করব। তুমি জাস্ট ওদের গাইড দাও এবং নিজের কাজ সম্পর্কে ওদের বলো, সাথে ওদের মতামতকে গুরুত্ব দাও। ওকে স্যার। ওদের সাথে সময় কাটাও। আমি বাড়ি যাচ্ছি, আমি অপেক্ষায় আছেন। তার সাথে দেখা করে আসছি। আজ রাতেই আমরা রওনা দেব সিলেটের পথে। ওকে স্যার। ক্যান্টনমেন্ট থেকে নিজের গাড়িটা বের করে দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করে সাব্বির। শরীরটা তেমন ভালো নয়, চোখ মুখ আধারে ঢেকে যাচ্ছে বারবার। সাব্বির দ্রুত নিজের ডান হাতে কামড় দিয়ে ধরে রাখে কতক্ষণ। তারপর সাব্বির ভাবে গাড়ি চালিয়ে পৌঁছে যায় বিশাল আকৃতির একটা ডুপ্লেক্স বাড়ির সামনে। এদিকে কিচেন থেকে গাড়ির শব্দ পেয়ে রাহেলা বেগম ছুটে এসে দরজা খুলে দেন। সাব্বির গাড়ি থেকে নেমেই তাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, আমার আম্মা জান কেন আছে? রাহেলা বেগম ছেলের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে বলে, এতক্ষণ ভালো ছিলাম না বাপজান, তবে এখন ভালো আছি। চল চল, আমি অনেক কিছু রান্না করেছি, সব তোর পছন্দের খাবার। আজ নিজ হাতে তোকে খাওয়াবো। ওকে আম্মু, চলো তবে। আমারও বেশ ক্ষুধা পেয়েছে, শরীরটাও ভালো নেই। সাব্বিরের কথা শুনে পেছন থেকে রাশিদ সাহেব বলে ওঠেন, শরীরটা ভালো যাবে কি করে? নিজের যত্ন নেওয়া তো ছেড়েই দিয়েছো। চুলে তেল নেই, পরনে পোশাকটাও নোংরা বলি। কতদিন ধরে পোশাক পরিষ্কার করনি? সাব্বির খিলখিল করে হেসে ওঠে, আমি সবসময় এমন নোংরা দেখতে পোশাকই পরে ঘুরে বেড়াই বাবা। আমি আর 10 জনের মতো আর্মির ইউনিফর্ম পরে ঘুরে বেড়াতে পারি না। হ্যাঁ, তা তো জানি। বাবার টাকা আর মায়ের হাতের রান্না খেয়ে সরকারের গোয়েন্দা অফিসার হয়েছো। রাহেলা বেগম স্বামীর দিকে কপট রাগী দৃষ্টিতে তাকিয়ে বলেন, এই চুপ, তুমি সবসময় বেশি বকবক করো কেন? দেখছো না
আমার কলেজের বাপচান আসছে বাসায়, চলো ডাইনিং টেবিলে। বাবা চল তো ভেতরে, শরীরটা একেবারে শুকিয়ে ফেলছে। সাব্বির ওর বাবার দিকে শয়তানি হাসি দিতে গিয়ে বসে ডাইনিং টেবিলে। রাহিলা বেগম একের পর এক তরকারি ছেলের পাতে তুলে দিতে দিতে বলেন, নে বাবা, খাওয়া শুরু কর। সাব্বির বিস্ময়কর চাহনিতে ওর মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু এটা তুমি কি করেছো? এত এলাহি খাবার আমি খাবো কি করে? পাশের চেয়ারে বসতে বসতে রাশিদ সাহেব বলেন, তুমি একা কান খাবে রাহেলা, আমি ব্যাকআপ হিসেবে আসি। ছেলেকে খাইয়ে খাবার থাকলে দয়া করে আমায় কিছু দিও। রাহেলা বেগম স্বামীর গাল টেনে বলে, বয়স হচ্ছে কিন্তু বাচ্চামি গেল না। বলি আমায় দিতে হবে কেন? তোর হাত নেই, নিজ হাতে তুলে নিয়ে খাবার খেলে তাহলেই তো হয়। তাহলে তুমি কেন আসো শুনি? তুমি আমার ডান হাত বাম হাত সব। এখন আর কথা বাড়াতে চাচ্ছি না, খাবার দাও। ছেলেটা কেমন উস্কো করছে, হয়তো জরুরি কাজ ফেলে এসেছে। কি সাব্বির, কিছু বলছো না কেন? হ্যাঁ বাবা, আজকেই আমায় চলে যেতে হবে। বলতে পারো খাওয়া শেষ করার পরপরই আমি চলে যাব ক্যান্টনমেন্টে। ঢাকাতেই থাকবে নাকি ঢাকা থেকে অন্য কোথাও চলে যাবে? কথা আছে ঢাকা থেকে সরাসরি সিলেট সীমান্তে চলে যাব। ওখানে বেশ কিছু ঘটনা ঘটেছে। জেনারেল স্যার দায়িত্ব দিয়েছে আমায় বিষয়টা হ্যান্ডেল করার। সে চাই দিক বাবা, বিনা কারণে কারো রক্ত ঝরাবি না। আমি জানি তুই মিশনে গেলে সিংহের মতো হিংস্র হয়ে যাস, কিন্তু মাথায় রাখবি নিরপরাধ মানুষকে তুই কিচ্ছু বলবি না। আম্মু, তুমি হয়তো জানো না, ওই সব নিরপরাধ সেজে থাকা মানুষদের পিঠে 2 ঘা লাগিয়ে দিলে আসল চেহারা বেরিয়ে আসে। সে যাই হোক, তোমার এসব না ভাবলেও চলবে। তুমি বসো, একসাথে খাবো। রাহিলা বেগম কথা না বাড়িয়ে বাবা ছেলের পাতে খাবার তুলে দিয়ে নিজেও খেতে বসে যান। এদিকে সিলেট সীমান্তের পরিত্যক্ত রাডার স্টেশনের বাহিরটা ভাঙ্গাচোরা কাঠের ঘর মনে হলো, ভেতরে আধুনিক সাজসজ্জা দিয়ে সাজানো। অত্যাধুনিক রাশিয়ান ড্রোন কন্ট্রোল রাডার, সিসি ক্যামেরা, স্যাটেলাইট ফোন সবই আছে। ঘড়ি কাটা দুপুর 12টা। স্যাটেলাইট ফোন বিপ বিপ শব্দে কেঁপে উঠতেই ইমো এগিয়ে গিয়ে ফোনটা হাতে নেয় আর স্ক্রিনের ওপর চোখ বুলিয়ে নামটা পড়ে। রঞ্জিত সিং, ভারতীয় অস্ত্র আর মাদক চোরাচালানের লিডার। ইমো দ্রুত কলটা রিসিভ করে অমনি রঞ্জিত সিংয়ের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, এত সময় লাগলো কেন কল রিসিভ করতে? সরি বস, ড্রোন নিয়ে একটু বিজি ছিলাম। বলুন কি বলবেন? ওদিকের খবর কেমন ইমু? রাস্তা কি ক্লিয়ার? এখনো বলা যাচ্ছে না বস, চারিদিকে বিজেপি ক্যাম্প, তার মাঝে তাদের ওই পরিত্যক্ত রাডার স্টেশনে গাঁটি গড়েছি। একটু সময় দরকার। সব সে যত খুশি লাগে লাগুক ইমু, আমি শুধু চাই আমার ডিল করা মাদক আর অস্ত্রগুলো যেন নিরাপদে পৌঁছে যায় লোকের কাছে। তুমি চারিদিক খোঁজ নিতে থাকো। আমি চাই পুরো বাংলাদেশের নাম্বার 1 মাদক ডিলার হতে। হবেন বস, হবেন। জাস্ট সময়ের অপেক্ষা। ড্রোন দিয়ে চারপাশে খুব ভালোভাবে ম্যাপ তৈরি করেছি, সেই সাথে বিজেপি সদস্যদের লোভ দিচ্ছি। কিছু কিছু বিজেপি রাজি হলেও হেড অফিসার বেঁকে বসে আছে। তারা শুধু গ্রিন সিগন্যাল দিলেই আমরা কোনো বাধাহীনভাবে আমাদের চালিয়ে যেতে পারবো। কি কথা শোনালে? এই কারণেই তোমাকে এত টাকা দেই। দ্রুত বড় সাহেবদের ম্যানেজ করো। আমার হাতে বেশি সময় নেই। আমার পুরো গোডাউন অস্ত্র আর মাদক দিয়ে পূর্ণ হয়ে গেছে, শুধু সাপ্লাই দেওয়াই বাকি। নো টেনশন বস, হয়ে যাবে সব। আশায় রইলাম তোমার সুসংবাদের অপেক্ষায়। কলটা কেটে যায়। ইমো ফোনটা রেখে বিড়বিড় করে বলে, শালা তোর চামচামি আমি আর কয়দিন করব? তোর থেকে সবচেয়ে বড় চালান আমি পার করে নিয়ে উদা হয়ে যাব। এই কে আসিস? জলদি ডোনোটা চারদিকে দেখতে থাক, আমি একটু ঘুমিয়ে নেই। খাওয়া দাওয়া শেষ করে সাব্বির চেয়ার থেকে উঠে দাঁড়ায়। রাহেলা বেগম ছেলের দিকে এগিয়ে এসে পরম মমতায় কপালে চুমু দিয়ে বলে, তুই আমাদের একটা মাত্র ছেলে বাবা, তোকে আমি চাইনি এই জীবন মৃত্যুর যুদ্ধের দিকে ঠেলে দিতে। তোর বাবার কোনো টাকার অভাব ছিল না, তবুও কেন গেলি? আম্মু, শুধু শুধু চিন্তা করছো তুমি।
আমার সাথে তোমার আর বাবার দোয়া যতদিন আছে ততদিন আমার কিচ্ছুটি হবে না। আল্লাহ ভরসা বাবা, তুই সাবধানে থাকবি আর কখনোই মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিবি না। ঠিক আছে আম্মু, এখন তাহলে আসছি। বাবা, আমি তাহলে আসছি। এসো। সাব্বির বাড়ি থেকে বের হয়েই চোখ পড়ে দারোয়ান আফজাল সাহেবের দিকে। তিনি অপলক চেয়েছিলেন সাব্বিরের দিকে। সাব্বির এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়াতেই তিনি চোখটা নামিয়ে নেন। সাব্বির ধীর কণ্ঠে তাকে বলে, কি খবর চাচু, কেমন আছো? আছি বাবা, ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। যা, তা চাচির শরীর কেমন আছে? আগের মতোই বিছনা থেকে উঠতে পারলেই বুঝতে পারে না। দুইটা ছেলেকে কত আদর যত্নে মানুষ করলাম, ওরা বিয়ে করলো আর তারপরে আমরা বুড়ো বুড়ি বোঝা হয়ে গেলাম। আপন হলো ওদের শ্বশুর শাশুড়ি। আফজাল সাহেবের কথা শুনে সাব্বিরের খারাপ লাগে। মানিব্যাগ থেকে 5,000 টাকার নোট তার টি শার্টের পকেটে রেখে বলে, বুঝেছি চাচা, এই টাকাগুলো রাখো। তোমার ওই 2 ছেলে না হয় পর হয়ে গিয়েছে, তাতে অসুবিধা নেই। তোমার এই ছেলে এখনো পর হয়নি। আফজাল সাহেব চলো চোখে সাব্বিরের দিকে তাকিয়ে থাকে। সাব্বির আফজাল সাহেবের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এভাবে সবসময় অসহায়ের মতো চেয়ে থাকবে না। তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না, আমরা আছি। দরকার হলে চাচিকে নিয়ে তোমরা তোমার ঘরেই থাকবে। আর হ্যাঁ, নামাজ পড়ে আমার জন্য দোয়া করতে ভুলো না। সেটা তোকে বলতে হবে না বাপজান। আমার ওই 2 কুলাঙ্গারের যেমন ধ্বংস চাই, তেমনি তোর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন তোকে দীর্ঘ হায়াত দান করেন, সকল বিপদ থেকে রক্ষা করেন। জাজাকাল্লাহ খায়রান চাচা, এখন আসছি, ভালো থেকো। হেডকোয়ার্টারের মিটিং রুমে সাব্বির আর জেনারেল ওয়াকার বসে আছে। দুজনেই নীরব। এমন সময় ওয়াকার বলে ওঠে, ক্যাপ্টেন সাব্বির, তোমাকে যেই মিশনটা দিয়েছি এই মিশন সম্পূর্ণ গোপন। এই মিশন নিয়ে তোমার হেডকে কোনো ইনফরমেশন দিবে না বা তোমার মুভমেন্ট সম্পর্কে কিছু অব্যাহতি করবে না। কিন্তু স্যার, আমি তোমার হেডেরও হেড। আমি যা বলতো তুমি তাই করবে। এই মিশনটা আমি নিজে তোমায় লিড দিতে বলেছি। তুমি সম্পূর্ণ স্বাধীনভাবে এই মিশনে লিড দিবে। আর কিছু প্রয়োজন হলেই আমাকে বলবে, আমি ব্যবস্থা করে দিব। ভুলেও মেজর জেনারেল আরিফকে কিচ্ছু বলবে না। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি আজ রাতে বেরিয়ে পড়ব। আমাকে ভুল বুঝবে না। আমি কেন এটা বলছি তা হয়তো মিশন শেষ করার পরই বুঝতে পারবে। আর সিলেটের রাডার স্টেশনের চারপাশে একটা সন্দেহভাজন ছেলেকে সহ আরও কয়েকজনকে ঘুরঘুর করতে দেখা যাচ্ছে। খোঁজ নিয়ে জেনেছি ছেলেটার নাম ইমো। সে বিজিবি কিছু সদস্যের সাথে বেশ যোগাযোগ রাখবে। ওকে ফলো করলেই সব ক্লিয়ার হয়ে যাবে। ছেলেটার ছবি দেখো। ওয়াকার সাব্বিরের দিকে একটা ছবি এগিয়ে দেয়। সাব্বির ছবিটা ভালোভাবে দেখে বলে, ধন্যবাদ স্যার। আশা করি আমি খুব দ্রুত সিলেট মিশন শেষ করে ক্যান্টনমেন্টে ফেলব। ইনশাআল্লাহ। আল্লাহ তোমায় সকল বিপদ থেকে হেফাজত করুন। এসো। সাব্বির বেরিয়ে আসে জেনারেলের রুম থেকে। অমনি ওর সামনে এসে দাঁড়ায় সিক্রেট আর্মি ইউনিটের প্রধান মেজর জেনারেল আরিফ সাহেব। সাব্বির হুট করে তাকে দেখে বেশ খানিকটা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, স্যার, আপনি এখানে? হ্যাঁ, খবর পেলাম তুমি আমাকে না জানিয়েই জেনারেল স্যারের সাথে মিটিং করতে এসেছো, তাই সরাসরি দেখতে এলাম। আসলে স্যার, হেডকোয়ার্টারে আসা মাত্র জরুরি তলব করেছিলেন তিনি। সেসব বাদ দাও, মিশনে গিয়ে আমাকে সব সময় তোমার সকল মুভমেন্টের তথ্য জানাবে। আমি চাই সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করতে। ওকে স্যার। আরিফ সাহেব চলে যান তার রুমের দিকে। সাব্বির বিস্ময়কর চাহনিতে তার দিকে তাকিয়ে থাকে। এমন সময় পেছন থেকে জেনারেল ওয়াকার সাব্বিরের কাঁধে হাত রেখে বলেন, অবাক হয়ে না সাব্বির, ডিজিএফআইয়ের কিছু তথ্য আমার হাতে আছে, তবে এখনও শিওর নই, তাই বলছি না। তুমি মিশন কমপ্লিট করো, বাকিটা তারপরই প্রকাশ করব। ওকে স্যার। সাব্বির দ্রুত পায়ে নিজের অফিসে চলে আসে। মাথায় হাজারোগুলো ঘুরপাক খেতে শুরু করেছে। এমন সময় নেহার আগমন। সাব্বির চোখ তুলে নেহার দিকে তাকিয়ে বলে, আরে নেহা, হঠাৎ আমার রুমে আসলে যে? কিছু কথা বলতে এলাম স্যার, বলবো? অবশ্যই, বলো, কি বলবে? একটু আগেই জেনারেল স্যার আর ডিজিএফআই এর প্রধান জিয়া স্যারের আদেশ পেয়েছিলাম আপনার মিশনের তথ্য যেন না জানাই আমাদের ইউনিটের প্রধান আরিফ স্যারকে।
অথচ একটু আগেই আরিফ স্যার আমাকে ধমক দিয়ে বলে গেলেন তাকে সব কিছু যেন বলি। এখন আমি কি করব? আরিফ স্যার এর সকল মুভমেন্ট অনেকটাই সন্দেহজনক নেহা। তুমি কাউকে কিছু জানাবে না, তবে সবার ওপর কড়া নজরদারি করবে। আমার মনে হচ্ছে এদের মাঝে কিছু একটা হয়েছে। ওকে স্যার। আরেকটা কথা, আপনি কি মিশনে আজই বেরিয়ে পড়বেন? হ্যাঁ নেহা, আমাকে আজই বের হতে হবে, বেশি দেরি করা ঠিক নয়। তুমি গিয়ে হেলিকপ্টার রেডি করতে বলো। ওকে স্যার। নেহা চলে যায়। সাব্বিরও নিজের ডেস্কের ড্রয়ার থেকে দুটো রিভলভার বের করে কিছুক্ষণ নাড়াচাড়া করে। M10 রিভলভার কোমরে আর লেজার বিম পায়ের মোজার মধ্যে রেখে উঠে দাঁড়িয়ে তামিমের রুমের দিকে যেতে থাকে। গভীর মনোযোগ দিয়ে ক্লোরোফর্ম বোম বানাতে ব্যস্ত থাকা তামিম চমকে যায় সাব্বিরের ডাকে। দ্রুত দরজার দিকে তাকিয়ে দেখে সাব্বির দাঁড়িয়ে আছে। দ্রুত স্যালুট করে তামিম বলে ওঠে, স্যার আপনি এখানে? আমাকে বলতেন আমিই চলে যেতাম। তোমার যাওয়ার আগে আমিই চলে এলাম দেখতে তুমি কি করছো। স্যার মিশনের জন্য আমার স্পেশাল কিছু অস্ত্র রেডি করছিলাম। এগুলো তুমি কি আগে পরীক্ষা করেছিলে? জি স্যার, সবগুলোই পরীক্ষিত। আমি হোপ স্যারকে সব দেখিয়েছি। শোনো, ক্লোরোফর্ম বোমের সাথে স্মোক বোমাটাও রেডি রাখো। আমাদের মিশনে সবসময় দুটো বিকল্প রাখা উচিত। ওকে স্যার। আজ রাতেই বের হবো আমরা, তুমি প্রস্তুত থাকো। কথাটা বলে সাব্বির এগিয়ে যায় হোপের রুমের দিকে। গভীর মনোযোগ দিয়ে কোডিং করতে থাকা হোপের কাঁধে হাত দিতেই হোপ শিউরে উঠে পেছনে তাকায়। সাব্বির মুচকি হেসে বলে, কি হলো হোপ, শিউরে উঠলে যে? ভয় পেয়ে গেল নাকি? জি স্যার। আংশিক কাঁধে হাত দিলে কি না ভয় পাবে? এখন বলো কি করছিলে গভীর মনোযোগ দিয়ে? নতুন কোড লিখছিলাম স্যার। এই কোড দিয়ে যে কোনো সাইজের ড্রোনকে নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হব আমরা। গুড। তা কত দূর এগুলো? কমপ্লিট স্যার। এখন শুধু টেস্ট বাকি। আশা করছি সফলভাবে টেস্ট করতে পারবো। ঠিক আছে, করো, আমি আসছি। সাব্বির আবারও নিজের অফিস রুমে ফিরে আসে। শরীরটা মোটেও ভালো লাগছে না, মাথা চক্কর দিচ্ছে বারবার। সাব্বির ভাবে CMA-সে যেতে হবে। ঠিক তখনই জেনারেল ওয়াকার সাব্বিরের রুমে প্রবেশ করে। সাব্বির তাকে দেখে উঠে দাঁড়ায়। ওয়াকার সাহেব চুপচাপ সাব্বিরের সামনে চেয়ার টেনে বসে বলে, বসো। সাব্বির চেয়ারে বসতে গিয়ে চোখ যায় ওয়াকারের পেছনে সাদা অ্যাপ্রন পরে দাঁড়িয়ে থাকা একটি সুন্দরীর দিকে। মেয়েটা এত সুন্দর যে সাব্বির হাঁ করে তাকিয়ে থাকে ওর দিকে কয়েক সেকেন্ড। তারপর দ্রুত নিজেকে সামলে নিয়ে চেয়ারে বসে। জেনারেল ওয়াকার বলেন, ক্যাপ্টেন, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি মাইগ্রেশনের ব্যথা নিয়ে ভুগছ। তাই মেন্টাল হেলথ স্পেশালিস্ট আমার একমাত্র কন্যা মেহেরিনকে নিয়ে এলাম। সাব্বির আরেক পলক মেহরিনের দিকে তাকিয়ে মুচকি হেসে হাতটা এগিয়ে দিয়ে বলে, হ্যালো, আমি ক্যাপ্টেন সাব্বির। মেহরিনও কোমল দৃষ্টিতে সাব্বিরের দিকে তাকিয়ে হ্যান্ডশেক করে বলে, মা মেহেরিন, ছেলেটাকে চেক আপ করো। আমার সামনে হয়তো লজ্জা পাবে সবকিছু বলতে, তাই আমি আমার কেবিনে যাচ্ছি। ওকে বাবা, আমি এনাকে দেখেই তোমার ওখানে যাচ্ছি। জেনারেল ওয়াকার চলে যেতে সাব্বির মনে মনে হেসে বলে, স্যার, আপনি দেখছি শেয়ালের কাছে মুরগি রেখে গেলেন। এখন থেকে আপনাকে মনে মনে শ্বশুর আব্বু বলেই ডাকবো। সাব্বিরের এই ভাবনার মাঝে মেহেরিনের কোমল কণ্ঠ ভেসে আসে, ক্যাপ্টেন সাব্বির, আপনাকে আমি আসার পর থেকেই দেখছি একটু পরপরই বিড়বিড় করছেন আর কোথাও যেন হারিয়ে যাচ্ছেন। আসলে ডাক্তার, আমার চোখ মুখ কেন যেন অন্ধকার হয়ে আসছে, শরীর চলতেই চাচ্ছে না। এমনটা কখন থেকে হচ্ছে মনে আছে কি? যতদূর মনে পড়ে গড মিশনে জনাথনকে হত্যা করে আসার পর থেকে এমনটা হচ্ছে। ওই মিশনে আমি ঘুমাতে পারিনি একটু। রাত দিন 24 ঘন্টা জেগেই কাটিয়ে দিয়েছিলাম। মেহরিন হুট করে সাব্বিরের ডান হাত স্পর্শ করতে কেঁপে ওঠে, কেননা এটাই ওর জীবনে কোনো নারীর স্পর্শ। মেহরিন সাব্বিরের কেঁপে ওঠা দেখে মনে মনে হাসে আর নিজের দিকে হাতটা টেনে নিয়ে পালস চেক করে বলে, সাব্বির সাহেব, আপনার শরীর ভীষণ দুর্বল। আপনার শরীর থেকে কি রক্ত ঝরে গিয়েছিল? হ্যাঁ, আমার কাঁধে আর ডান হাতে গুলি লেগেছিল। তখন কি রক্ত দিয়েছিলেন শরীরে? বাস্তবতায় দেওয়া হয়ে ওঠেনি। মেহরিন গম্ভীর মুখে তাকিয়ে বলে, তাহলে তো শরীর দুর্বল আর চোখে মুখে অন্ধকার দেখবেন। আজই আপনাকে 1 ব্যাগ রক্ত দিতে হবে। সাব্বির মুখটা কাচমাচু করে বলে, মানে
বলছিলাম কি, আমার না সুই ফোটাতে ভীষণ ভয় করে, আমি রক্ত দেব না। মেহরিন মিটিমিটি হেসে বলে, গুলি খেতে ভয় করে না, আর সামান্য একটা সুইতে ভয় করছেন ক্যাপ্টেন সাব্বির? ব্যাপার না, আমি নিজের আপনার হাতে ক্যানেলের লাগিয়ে দিব, দেখবেন একটু ব্যথা পাবেন না। সত্যি? 3 সত্যি। আপনার রুমে বেড আছে না? হ্যাঁ আছে। ওইখানে গিয়ে শুয়ে পড়ুন, আমি রক্ত আর যাবতীয় যা লাগবে নিয়ে আসছি। ওকে ডাক্তার। মেহরিন থমকে দাঁড়িয়ে চোখগুলো সরু করে তাকিয়ে বলে, বলুন ডাক্তার মেহরিন, এখন আমার দিকে অমন হাবলার মতো না তাকিয়ে বেডে গিয়ে শুয়ে পড়ুন, আমি আসছি এক্ষুনি। কথাটা বলে মেহরিন বেরিয়ে যায় অফিস রুম থেকে। সাব্বির টিপ টিপ পায়ে রেস্ট রুমে বেডে এসি চালু করে পেট পর্যন্ত চারদিকে ঢেকে শুয়ে পড়ে। একটু পর একটা নার্সকে নিয়ে মেহরিন সাব্বিরের রুমে প্রবেশ করে। সাব্বির মেহরিনের দিকে এক পলক তাকিয়ে ভাবতে থাকে, ইস, একটা মেয়ে এত সুন্দর হয় কি করে? এক পলক তাকালেই মনে হয় যেন সারা জীবন চেয়ে থাকি। এক টুকরো সকালবেলার রোদ মাটিতে নেমে এসেছে। ওর চোখ দুটো গভীর কালো, সেই কালোতে মিশে আছে অদ্ভুত এক শান্তি আর রহস্যের মিশ্রণ। লম্বা ঘন চুল খোলা অবস্থায় কাজ ছুঁয়ে নেমে গিয়েছে কোমর পর্যন্ত। দেখে মনে হয় যেন কালো ঝর্ণাধারা। শরীরে ফর্সা রঙের মাঝে দারুণ একটা প্রাকৃতিক দীপ্তি আছে, যা আলোয় আরও ঝলমল করে ওঠে। হালকা লালাপ ঠোঁট দুটো সাব্বিরকে আরও আকৃষ্ট করছে ওর দিকে। মেহরিন কথা বলেই যেন ফুলের পাপড়ির মতো নড়ে ওঠে। মিষ্টি হাসলে গালে টোল পড়ে, যা সাব্বিরকে স্বপ্নে বিভোর করে তুলেছে। সাব্বিরের ভাবনার মাঝে মেহরিন সাব্বিরের বেডের পাশে রাখা চেয়ারে বসে নার্সকে ইশারা করে রক্তের ব্যাগ ঝুলিয়ে দিতে। নার্স ইশারা দিতেই চলে যায়। মেহরিন তাকায় সাব্বিরের দিকে আর মুচকি হাসি, কেননা সাব্বির পলকহীন চোখে চেয়েছিল ওর দিকে। মেহরিন সাব্বিরের ডান হাতটা আলতো করে ধরে ক্যানেলার লাগিয়ে দেয়। হালকা শিউরে ওঠে সাব্বির। মেহরিন দ্রুত টেপ লাগিয়ে দিয়ে সাব্বিরের দিকে রাগী চোখে তাকায়। মুহূর্তেই ঘোর কেটে যায় ওর। চোখ নামিয়ে হাতের দিকে তাকাতেই চমকে ওঠে, বিস্ময়কর চাহনিতে তাকিয়ে বলে, এ কি ডক্টর মেহরিন, আমার হাতে ক্যানেলের কখন লাগিয়ে দিলেন? ক্যাপ্টেন সাব্বির, এটাই হলো ডক্টর মেহরিনের ম্যাজিক। যাই হোক, প্রথম প্রথম হালকা জ্বালা করবে, তবে কিছু সময়ের মধ্যে ভালো হয়ে যাবে। ঠিক আছে, তবে এই রক্ত দেওয়া শেষ কখন হবে? আমাকে আবার মিশনে যেতে হবে। খুব ধীরে ধীরে রক্ত প্রবেশ করবে, না হলেও 6 ঘন্টা লাগবে। এখন বাজে 2টা, আশা করি রাত 8টার মধ্যে শেষ হয়ে যাবে। এটা শেষ হয়ে গেলে আরও 2 ঘন্টা রেস্ট নেবেন। রাত 1টার মধ্যে আপনি ছুটি। একটা কথা বলবো? মেরিন মুক্ত ঝানো দাঁতে হাসি দিয়ে বলে, বলুন জনাব। আপনি এতটা সুন্দর কেন? এক পলক তাকালে বারবার তাকাতে ইচ্ছে করে। আপনার তাকানোয় কোনো নিষিদ্ধ আকর্ষণ নেই, তাই আমি আপনার কাছে সুন্দর। আর এভাবে হাঁ করে তাকিয়ে থাকবেন না জনাব, আমার একটু লজ্জা লাগে। কি করবো বলুন, এই বেহা চোখ কিছুতেই মানতে চাচ্ছে না। মনটা শুধু চাচ্ছে চেয়ে থেকে গল্প করে কাটিয়ে দেই সারা জীবন। মিস্টার ক্যাপ্টেন, সাবধানে কথা বলুন। আপনার সাথে সারা জীবন গল্প করে কাটিয়ে দিলে আমার ফিউচার হাজবেন্ডের বাচ্চা কাচ্চাকে সময় দেবো কখন? তাও বটে। শোনো না না মিস মেহরিন, আমার ভীষণ ঘুম পাচ্ছে। চোখ দুটোই যেন কেউ পাথর ঝুলিয়ে দিয়েছে, খুলে রাখতেই পারছে না। তাহলে ঘুমান, এই সময় ঘুমানো ভালো, শরীর ঝরঝরে হবে। আমার হাতটা ধরে রাখবেন প্লিজ, আমার কেন যেন ভয় করছে। আমি চোখ বন্ধ করলেই আপনি চলে যাবেন। মেরিন আলতো করে সাব্বিরের হাত ধরে বলে, ঘুমান, আমি আছি আপনার পাশে। সাব্বির মুচকি হেসে চোখটা বন্ধ করে ফেলে, অমনি গভীর ঘুমে তলিয়ে যায়। মেরিন ও সাব্বিরের ঘুমন্ত চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনিও সুন্দর মিস্টার ক্যাপ্টেন, আপনার দিকেও তাকিয়ে আমি থমকে যাই। আর ভারী পুরুষ মানুষও এত সুন্দর হতে পারে। আমি আপনাকে পছন্দ করি ক্যাপ্টেন, কলেজে সবসময় ফলো করেছি, বলার সাহস হয়নি। আপনার জন্য আমি কখনোই ক্যাডেট কলেজে ফার্স্ট হতে পারিনি, কেননা আপনিই ছিলেন ফার্স্ট বয়। আমার হিংসে হতো, আর এই হিংসেই কখন যেন
ভালোবাসার রূপ নিয়েছে জানি আমি, তবে সত্যি আপনাকে আমি ভালোবাসি। ঘুমন্ত অবস্থায় সাব্বির মেহেরিনের সব কথাই শুনতে পাই, কেননা মেহেরিন সাব্বিরের মতোই ঘোরের মাঝে কথাগুলো বলেছিল। সাব্বির মনে মনে হেসে বলে, আমি জানি মেহরিন, আমি সবই জানি। আমাকে শুধু তুমি একাই ফলো করনি প্রতিটা মুহূর্তে, আমিও তোমায় খুঁজে বেরিয়েছি পুরো ক্যাম্পাস। হয়তো আমায় তুমি আড়াল থেকে দেখেছো, লুকোচুরি খেলেছো আমার সঙ্গে, তেমনি আমিও তোমায় ওই বিশাল বড় করই গাছের আড়ালে খুঁজে বেরিয়েছি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে। রাত 8টা ছুঁই ছুঁই ঘুম ঘুম ভাব চলে আসা মেহরিন সজাগ হয়। রক্তের ব্যাগের দিকে তাকাই, কিছুটা রক্ত রয়ে গিয়েছে। মেহরিন কোমল হাতে ক্যানালার মুখে তুলো চেপে ধরে, পটি লাগিয়ে ধীরে ধীরে সাব্বিরকে ডাকে, ক্যাপ্টেন শুনছেন? হ্যাঁ ক্যাপ্টেন। মেহরিন, আর একটু ঘুমোতে দাও। বহুদিন পর এত সুন্দর গভীর ঘুমে আছি আমি। রক্ত দেওয়া শেষ, 8টা বেজে গিয়েছে। অফিস রুমে আপনার টিম মেম্বাররা অপেক্ষা করছে, তাদের সাথে কথা বলবেন না? আপনার নাকি মিশনে যেতে হবে। সাব্বির ধীরে ধীরে চোখ মেলে তাকাই মেহরিনের দিকে। বেচারির চোখে মুখে ঘুম ঘুম ভাব। সাব্বির আদর্শ হয়ে বসে বলে, ধন্যবাদ মেহরিন, আমার পাশে এই দীর্ঘ সময় বসে থাকার জন্য। আমি সত্যিই কৃতজ্ঞ। হয়েছে, নাক ডেকে ঘুমিয়ে সামান্য একটা ধন্যবাদ আমার প্রয়োজন নেই। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, টেবিলে কিছু ফ্রুটস আর জুস রেখে গেলাম, খেয়ে নেবেন। কথাটা বলে মেহরিন চলে যেতে নিবে, অমনি সাব্বির বলে ওঠে, ঠিক আছে, ধন্যবাদ না হয় না নিলেন, বদলে অন্য কিছু নিতে পারেন, আমি সানন্দে দিয়ে দিব। মেহরিন দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ায়, পেছন ফিরে ভাবার্থ ভঙ্গিতে বলে, এখন বলবো না, সঠিক সময় ঠিক বলে নিব। এখন আসি, কেমন? আল্লাহ হাফেজ। মেহরিন চলে যেতে সাব্বির উঠে বসে। শরীরটা বেশ ফুরফুরে, চোখমুখ ঝলমল করতেছে। দ্রুত বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে মিশনের কাপড় পরিধান করে হাতে দুটো আপেল আর জুসের বোতল তুলে নিয়ে অফিস রুমে প্রবেশ করতে হপ নেহারা দাঁড়িয়ে যায়। সাব্বিরও চেয়ারে বসে আপেলে কামড় দিয়ে খেতে খেতে বলে, মেহরিনের থেকে শুনলাম তোমরা অপেক্ষা করছো। জি স্যার, হেলিকপ্টার প্রস্তুত। আর একটু বিশ্রাম নেব আমি। হোপ তোমরা যাও নিজ নিজ রুমে, রাত 10টা হেলিকপ্টারে গিয়ে বসো, আমি চলে আসবো। ওকে স্যার। হোপ, সায়ান, নিহাদ, তামিম চলে যায়, তবে ব্যতিক্রম নেহা সেটাই দাঁড়িয়ে সাব্বিরকে দেখতে থাকে। সাব্বির বিষয়টা খেয়াল করে বলে, কি বলো নেহা, এভাবে চেয়ে আছো কেন? না মানে, আমি শুধু ভাবছি আপনার আসলেই অনেক সাহস, বলতে গেলে দুঃসাহসিক একজন মানুষ। এমন কথা কেন বলছো নেহা? বলার কারণ হলো, জেনারেল স্যারের মেয়ের হাতে হাত রেখে আপনি এতটা সময় ঘুমালেন। এই ডাক্তার ম্যামও আপনার হাত ধরে বসে থাকলো। আমি কতবার বললাম, ম্যাম আমি আছি, আপনি যান। তিনি গেলেন না, আপনার ঘুম ভেঙে যাবে বলে। তাতে কি হয়েছে? আমি পেশেন্ট, সে ডাক্তার, একটু তো সেবা করবেই। স্যার, বিষয়টা কেমন যেন ঘোলাটে হয়ে গেল। ম্যামের রেখে যাওয়ার আপেলও দেখছি খাচ্ছেন। স্যার, বিষয়টা কি বলুন না প্লিজ। খুব পেকে গিয়েছো নেহা, তোমার বাবা মার সাথে কথা বলবো, শুধু তারা তোমাকে দেখতে আসুক। কি বলবেন তাদের স্যার? এই বলবো তুমি খুব পেকে গিয়েছো, এখন বিয়েটা না দিয়ে দিলে অসুবিধা হবে। নেহা কিছু বলতে যাবে, তারা কি অফিস রুমে হাতে টিফিন বাটি হাতে প্রবেশ করে মেহরিন। নেহা মেহরিনের হাতে টিফিন বাটি দেখে খিলখিল করে হাসতে হাসতে চলে যায়। নেহা চলে গেল, সাব্বির অবলোক চেয়ে থাকে মেহরিনের দিকে। এতে মেহরিন কিছুটা বিরক্ত হয়ে সামনে এগিয়ে এসে বিরক্ত ভরা কণ্ঠে বলে, এই আপনি কি পাগল হয়ে গিয়েছেন? যার তার সামনে এভাবে হুট করে আমাদিকে তাকিয়ে থাকেন? মানুষ কিভাবে বুঝেন না আপনি? মানুষ যা ভাবার ভাবুক, তাতে আমার কিচ্ছুটি আসে যায় না মিস মেহরিন। ভালোই, এখন এই টিফিন বক্সটা নিয়ে গিয়ে খেয়ে আসুন, ঔষধ আছে এরপর। টিফিন বাক্স? কে দিল এটা? আম্মু তো বলেনি আমাকে দিতে। চুপ, আপনার আম্মুকে বলতে হবে কেন? আমি এনেছি বাসা থেকে বাবাকে দিয়ে। নিন তো, ঝটপট খেয়ে নিন। জেনারেল স্যারের নাম শুনতে সাব্বির শিউরে ওঠে, কাপা কাপা কণ্ঠে বলে,
কি কি বলছেন এগুলো মেহরিন? স্যারকে বলিয়ে আনিয়েছেন? হায় আল্লাহ, না জানি স্যার আমায় কি শাস্তি দেন। এই চুপ করুন তো, বেশি বকবক না করে খাওয়া শুরু করুন। মাংস, ভুনা, পোলাও, দই, মিষ্টি এনেছি। আপনার তো ফেভারিট এগুলো, খেয়ে নিন ঝটপট। তুমি জানলে কি করে এগুলা আমার পছন্দের? আমি আপনাকে দেখে অবাক হচ্ছি। কখনো আপনি, কখনো ডক্টর, আর কখনো তুমি। বলি, যে কোনো একটা বলে সম্বোধন করুন, আমি খুশি হব। আর কথা না বাড়িয়ে খাওয়াটা শুরু করুন না। আমার ডান হাতে ভীষণ ব্যথা মেহরিন, নিজ হাতে খেতে পারবো বলে মনে হয় না। যদি আমাকে কেউ তুলে খাইয়ে দিত তাহলে। মেরিন সাব্বিরকে কথা শেষ করতে না দিয়ে ঝটপট খাবারগুলো সার্ভ করে অ্যাটাচ বাথরুমিকে হাত ধুয়ে সাব্বিরের সামনের চেয়ারে বসে পোলাও মাংস মাখিয়ে সাব্বিরের মুখে এক এক লোকমা তুলে ধরে বলে, নিন, হাঁ করুন। অযথা নাটক ভালো লাগে না আমার। যা বলবেন সরাসরি বলেই তো হয় যে মেরিন, আমাকে নিজের হাতে তুলে খাওয়াও না। সাব্বির মুচকি হেসে খেয়ে নেয়। খাওয়ার মাঝামাঝি সময়ে সাব্বির লক্ষ্য করে মেহরিনের একগোছা চুল বারবার ওর মুখের উপর পরে বিরক্ত করছে। সাব্বির কাঁপা কাঁপা হাতে চুলের গোছা ওর কানের ভাঁজে গুজে দেয়। সাব্বিরের এমন স্পর্শে কেঁপে ওঠে মেহরিন। কাঁপা কাঁপা হাতে সাব্বিরকে খাইয়ে দিতে থাকে। সাব্বির বিষয়টা খেয়াল করে বলে, এই যে মেহরিন ম্যাম শুধু আমাকেই খাইয়ে দিয়ে যাচ্ছেন, বলি আপনি খেয়েছেন তো? মেহরিন মুখ ভাঁজ করে বলে, সেই সময়টা হলো আর কোথায়, আপনার সাথেই তো লেগে আছি সারাদিন। সরি মেহরিন, আমার জন্য তোমার এতটা কষ্ট সহ্য করতে হলো। থাক, আর ওইসব শুকনো কথা বলতে হবে না। আর খাবেন? বলো না, আর খাবো না, পেট ফুল হয়ে গেছে। মেরিন নিজ হাতে সাব্বিরের ঠোঁট পরিষ্কার করে দিয়ে নিজেই এটো প্লেটে পোলাও মাংস নিয়ে খেতে শুরু করে, যা অবাক চোখে তাকিয়ে দেখে সাব্বির। তবে তাদের যে আরও দুটি চোখ দেখছিলেন তা খেয়াল করেনি কেউ। হ্যাঁ, তিনি হলেন জেনারেল ওয়াকার মেহরিনের বাবা। ওয়াকার সাহেব সাব্বিরের শরীরের খোঁজ খবর নিতে ওর অফিস রুমের সামনে এসে থমকে যান। নিজের মেয়েকে অন্য এক ছেলেকে পরম যত্নে খাইয়ে দিতে দেখে যে মেয়ে তিনি কখনোই এক গ্লাস পানি তুলে খেতে দেননি, সে মেয়ে অন্য ছেলেকে খাইয়ে দিচ্ছে দেখে প্রথমে রাগ হলো। মুচকি হেসে তিনি চলে যান নিজের অফিস রুমের দিকে। খাওয়া দাওয়া শেষ করে মেহরিন হাত মুখ পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়ে সাব্বিরের কপালে হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা। শেষে দুটো ট্যাবলেট খাইয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলে, এই যে মিস্টার ক্যাপ্টেন, শরীরটা জ্বর জ্বর ভাব আছে, নাপা খাইয়ে দিয়েছি। আর একটু বিশ্রাম নিয়ে মিশনে যেতে পারেন। ওকে মিস মেহরিন। মেহরিন টিফিন বক্স নিয়ে বের হয়ে আসতে গিয়েও দরজায় দাঁড়িয়ে যায়। পেছন ফিরে তাকিয়ে সাব্বিরকে বলে, আপনার ফোনে আমার নাম্বারটা সেভ করে দিয়েছি জনাব, ইচ্ছে হলে ফোন দিয়েন। কথাটা বলে চলে যায় মেহরিন। সাব্বির দ্রুত মোবাইল চেক করে। হ্যাঁ, সত্যি কল লিস্টে ভেসে আছে মেহরিন। শেষে ডক্টর ইমোজি। সাব্বির এডিট করে সেখানে লাভ ইমোজি দিয়ে সেভ করে মিটিমিটি হাসে। হেলিকপ্টারের সামনের সিটে বসে আছে সাব্বির, পেছনের সিটে বসে আছে হোপ, সায়ান, নিহাদ আর তামিম। সাব্বির ওদের বলে, সায়ান, নিহাদ, তামিম, তোমরা বেশি উত্তেজিত হও না, জাস্ট রিল্যাক্স, আমি আছি। তোমরা শান্তভাবে আমার সাথে মিশন সম্পন্ন করবে। জি স্যার। আমার সাথে দুটো স্নাইপার রিভলভার নিয়ে এসেছি স্যার। এগুলো আমি কোথায় বসিয়ে শ্যুট করব? যত সময় বলে দেবো। নিহাদ, এখন চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। সকাল সকাল আমরা সিলেট পৌঁছে যাব। ক্যাপ্টেন সাবধানে চালাও হেলিকপ্টার। হোপ, তোমার কাজ শুরু করে দাও। ওকে স্যার। সকাল 7টায় সিলেট সীমান্তের বিজিবি ক্যাম্পে হেলিকপ্টার ল্যান্ড করতে এগিয়ে আসে মেজর জেনারেল এহসান সাহেব। সাব্বির তার সাথে হ্যান্ডশেক করে বলে ওঠে, স্যার কেমন আছেন? এহসান সাহেব মুখটা গম্ভীর করে বলেন, কিছুটা চিন্তিত আছি সাব্বির, তুমি তো সবই জানো। এমন ঘটনায় উপর থেকে চাপ আসছে, তুমি যদি এটা সমাধান করে দাও তাহলে চাপটা কমতো, আমিও ভালো থাকতাম। নো টেনশন স্যার, আমরা এসে গিয়েছে। আশা করছি দ্রুত একটা উপায় বের করব। এসো তোমাদের থাকার রুমটা দেখিয়ে দেই। সাব্বির এহসান সাহেবের পেছন পেছন যেতে ধীর কণ্ঠে বলে, স্যার শুনেছি শত্রুদের কিছু লোক রেগুলার আপনার ক্যাম্পের কিছু সদস্যের সাথে যোগাযোগ রাখছে।
হ্যাঁ সাব্বির, ঠিক শুনেছ। যাদের সাথে বহিরাগতদের বেশি ভাব তাদের আমি গোপনে তালিকাভুক্ত করেছি। হাতে প্রমাণ নেই বলে তেমন কিছু বলিনি। আর যারা বাহির থেকে আসছে তাদেরও চিহ্নিত করেছি। এহসান সাহেবের কথা শুনে সাব্বির পকেট থেকে ফোনটা বের করে এহসান সাহেবকে ইমোর ছবি দেখিয়ে বলে, দেখুন তো স্যার, এই শয়তানটা কি রোজ রোজ এই ক্যাম্পে আসে? হ্যাঁ হ্যাঁ, এই সেই শয়তান। একেই তো আমি বেশি সময় দেখেছি বিজিবি সৈনিকদের সাথে কথা বলতে। তুমি আর সই পেলে কোথায় সাব্বির? হেডকোয়ার্টার থেকে পেয়েছি স্যার। এই শয়তানটাকেই আমার চাই। ইজিলি পেয়ে যাবে, এত রোজ এখানে আসে। তাহলে আমাকে ডাক দিবেন, ও আসলে ওকে ফলো করতে হবে। তুমি কি আজকের মধ্যে সবকিছু করে ফেলতে চাচ্ছ সাব্বির? জি হ্যাঁ, রোজ রোজ এভাবে ওদের সময় দিয়ে কি লাভ? আজ রাতের মধ্যেই যে হবার হয়ে যাবে। আপনি চারিদিকে নজর রাখুন, কুও করতে পারে বিজেপি সদস্যরা, জানেনই তো। অর্থের লোভ বড়ই খারাপ জিনিস। ঠিক আছে, তোমরা রেস্ট নাও। আমি আমার অফিস রুমের সিসি ক্যামেরা দেখতে যাচ্ছি। শয়তানটাকে দেখলেই খপ করে ধরে নেব। সাব্বির কথা না বাড়িয়ে রেস্টরুমে প্রবেশ করে। অমনি হোপ বলে ওঠে, স্যার, জেনারেলের সিসি ক্যামেরায় উপর ভরসা আমরা করব না। আমি নিজের তৈরি ড্রোন উড়িয়ে দিয়েছি। দেখুন, ল্যাপটপে ক্যাম্পে প্রবেশের পথ সহ পুরো এরিয়া দেখা যাচ্ছে। সেই সাথে ড্রোনে নির্দিষ্ট টার্গেট হিউম্যান ছবি শনাক্ত করতে পারে। ইমুর ছবিটা আমি সেট করে দিয়েছি। ক্যামেরায় ওকে দেখা মাত্র বিপ বিপ শব্দে আমাদের জবাব দেবে। গুড, এতটাই তো আমি তোমার থেকে আশা করি। এই নিহাত, তুমি তো স্নাইপার, তুমি হোপের সাথে যাও, ও তোমায় সঠিক পজিশন দেখিয়ে দেবে। হোপ নিহাতকে নিয়ে চলে যায়। সাব্বির শায়ানের পাশে বসে ওর কাঁধে হাত রেখে বলে, সায়ান, এভাবে চুপচাপ বসে আছো যে? ভয় পেয়ে গেলে নাকি? একটু একটু ভয় হচ্ছে স্যার। শরীরটা কেমন কাঁপছে। হ্যাঁ, নো টেনশন। সায়ান, প্রথম আমারও হয়েছিল, তবে ফার্স্ট টাইম একটা গুলিতেই যখন শত্রুকে শুয়ে দিয়েছিলাম তখন আর আমার সমস্যা হয়নি। শরীরে আলাদা একটা জোশ এসে গিয়েছিল, যা এখনও আমার মাঝে বিদ্যমান। সত্যি বলছেন স্যার? শায়ানের মুখে উচ্ছ্বাস। সাব্বির মুচকি হেসে বলে, হ্যাঁ স্যার, আমি কখনোই মিথ্যা বলি না। যাই হোক তামিম, তুমি আর সায়ান নিজেদের অস্ত্রগুলো গুছিয়ে নাও, যাওয়ার সময় যেন কোনো ঝামেলা না হয়। স্যার, কতগুলো ক্লোরোফর্ম আর স্মগ বোমা নিব ব্যাগে? 4টা নেবে, হাই পাওয়ারফুল। সায়ান, তুমি তোমার ব্যাগে বেশি করে ম্যাগজিন নেবে, বলা যায় না কখন কাজে লাগে। এখানে সব গুছিয়ে নাও, আমি এহসান সাহেবের সাথে কথা বলে আসি। কথাটা বলে সাব্বির রুম থেকে আসে। ক্যাম্পটা বেশি বড় নয়, তবে অসাধারণ পরিবেশ চারিদিকে। নারিকেল গাছে অসংখ্য নারিকেল ঝুলতেছে। সাব্বিরের ইচ্ছে হয় গুলি করে কয়েকটা নারিকেল পেরে খেতে, তবে সে সময় নেই। জরুরি কথা বলতে হবে এহসান সাহেবের সাথে। জলদি পা চালিয়ে হাঁটতে শুরু করে। মুখোমুখি বসে আছে এহসান সাহেব আর সাব্বির। এহসান সাহেবের চোখে মুখে রাগ আর বিস্ময়। সাব্বির ওসবে পাত্তা না দিয়ে দৃঢ় কণ্ঠে বলে, আপনাকে যা বলতে এসেছি, এভাবে একটা ক্যাম্পকে লিড দিলে কখনোই আপনি একজন ভালো জিওসি হতে পারবেন না, যেখানে গরু ছাগলের মতো নির্দ্বিধায় বহিরাগত মানুষ যাতায়াত করে। আসলে আমি চেষ্টা করছি আটকানোর, কিন্তু থাক, আর অজুহাত প্রয়োজন নেই। বলুন দেখি, সিসি ক্যামেরায় খোঁজ পেলেন ইমুর? না, এখনো আসেনি। হ্যাঁ, হাসলেন এহসান সাহেব। আপনি না পেলেও আমি পেয়ে গিয়েছি শয়তানটাকে। আপনি এতটা সময় সিসি ক্যামেরার দিকে চেয়ে থাকলেন, অথচ তাকে দেখতে পেলেন না। আসলো স্যার। থাক, আমাকে স্যার বলতে হবে না, আমি জুনিয়র। সেই যাই হোক, আপনার এই কাজের ফাঁকির কারণে আজ এই অবস্থা এই ক্যাম্পের। আমি আসছি। সাব্বির দ্রুত বেরিয়ে আসে। সিলেট বিজিবি ক্যাম্পের পাশেই কিছু খাবারের দোকান। সাব্বির, শায়ান, তামিম আর নিহাতকে নিয়ে বসে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে ক্যাম্পের গেটের দিকে। এমন সময় হোপের কণ্ঠ ভেসে আসে সাব্বিরের কানে, স্যার, শয়তানটা বের হচ্ছে ক্যাম্প থেকে। আপনি কি সরাসরি ওর পিছু নিবেন? না হোপ, এটা কি ঠিক হবে না? ও টের পেয়ে পালিয়ে যাবে। আমি সায়ানদের নিয়ে চা খেতে এসেছি গেটের সামনে। তুমি ওর শেষ কদম পর্যন্ত নজর রাখো, আশা করি ওর ঠিকানা পেয়ে যাব। ওকে স্যার। আপনি কি হেডকোয়ার্টারে কোনো ইনফরমেশন পাঠাবেন? না, ওখানে সব কিছু নীরব থাকবে। তুমি তোমার কাজ করো, বাকিটা আমি দেখছি। চায়ের কাপে চুমুক না দিয়ে বসে আছো কেন? চা খাও। তামিম, কেক নেবে? হলে ভালো হতো স্যার।
সাব্বির দোকান থেকে এক প্যাকেট সম্পূর্ণ কেক তামিমের হাতে দিয়ে বলে, নাও খাও। নিহাত, তুমি দ্রুত চা শেষ করো, তোমার কাজ আছে। সাব্বিরের কথা বলার মাঝেই ইমু ক্যাম্প থেকে বেরিয়ে সোজা চায়ের দোকানে ঢুকে পড়ে। সাব্বির খুব কাছ থেকে ইমুকে দেখে। এমন সময় নজর পড়ে কোমরে গুজে রাখা রিভলভারের দিকে। বেশ অবাক হয়, একটা মাস্তান রিভলভার নিয়ে ক্যাম্পে প্রবেশ করে কি করে। সাব্বিরের ভাবনার মাঝেই ইমু দোকান থেকে সিগারেট নিয়ে আগুন জ্বালিয়ে আকাশের দিকে বার কয়েক ধোয়া ছুড়ে বেশ বিরক্ত কণ্ঠে বলে ওঠে, বুঝলি রাফি, শালা ক্যাম্পে নাকি নতুন কয়েকটা মিলিটারি এসেছে ঢাকা থেকে, যার কারণে ওই শালা মেজর জেনারেল এহসানের বাচ্চা দেখাই দিল না। ভাবলাম 10 কোটি ঢিব, কিন্তু সে নিবে 20 কোটি। মাথা গরম রে ভীষণ, মাথা গরম। কথা বলতে বলতেই ইমু চলে যায়। অমনি শান মুচকি এসে সাব্বিকে ফিস ফিস করে বলে, স্যার, শয়তানটার কথা রেকর্ড করে নিয়েছে, এখন এই দোকানদারকে তুলে নিয়ে যেতে হবে। না, একে তুলে কি করব? এর ওপরেগুলোকে ধরবো, তাহলে ও এমনি ভয় এলাকা ছেড়ে দেবে। হোপ, তুমি কি নজর রাখছো? আঠার মতো লেগে আছি স্যার, আপনি ক্যাম্পে ফিরে আসুন। আমাদের সবার আগে ক্যাম্পের মাঝে থাকা শয়তানগুলোকে ধরে নিতে হবে, নয়তো মেনগুলোকে আমরা ধরতে পারবো না। লিস্ট করছো কার কার কাছে ইমো ক্যাম্পে কথা বলেছে? হ্যাঁ, 3 জন, লেফটেন্যান্ট আর এহসান সাহেব। এদের ধরলেই সব হয়ে যাবে। ঠিক আছে, রেডি হও, রেডি হয়ে নাও। সায়ান, চলো এগোই। তামিম, তুমি তোমার অস্ত্র রেডি রাখো। নিহাত, তুমি দোকানের 2য় তলায় গিয়ে আমার সাইকেল বের করে রাখো। আমি হুকুম দিলেই ফায়ার করবে। ওকে স্যার। সাব্বির দ্রুত চলে আসে ক্যাম্পে। সাব্বিরকে এভাবে আসতে দেখে এহসান সাহেব বেরিয়ে আসেন। সাব্বির তাকে দেখে রহস্যময়ী হাসি দিয়ে বলে, এহসান সাহেব, এভাবে কোথায় চললেন? কই চলবো, আপনাকে দেখে এগিয়ে এলাম। এখানে কি কোনো কয়েদি ধরে রাখার কক্ষ আছে? হ্যাঁ, ক্যাম্পে ছোট কারাগার আছে। কেন বলুন তো? চলুন সেখানে যাওয়ার পর বলছি। হোপ, তুমি বাকিদের নিয়ে আসো। এখন একটু পর 2 ট্রাক আর্মি চলে আসবে। ওকে স্যার। এহসান সাহেব বেশ ঘাবড়ে যান, তুতলিয়ে বলেন, কি করতে চাচ্ছেন সাব্বির সাহেব? এখানে আর্মিরা কেন আসবে? তাকে হেডকোয়ার্টারে নিয়ে যেতে হবে। কথা বলে সাব্বির ওর মাথায় রিভলভার ঠিকই শায়নকে বলে, সায়ান, চেক করো এর শরীরে কোনো ডিভাইস আছে কিনা। শায়ন নিখুঁতভাবে চেক করে সাব্বিকে ইশারা করে। অমনি সে কারাগারের মাঝে ছুঁড়ে মারে এহসান সাহেবকে। সাব্বিরের এহেন কাজে বেশ ক্ষুব্ধ হন তিনি, আর রাগান্বিত কণ্ঠে বলেন, সাব্বির, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, জানো আমি তোমার কি করতে পারি? তুমি আমার কি করবে তা আমি তা জানি, তবে তোমার জন্য কি অপেক্ষা করছে একটু পরই জানবে। চুপচাপ দেখে যাও। আশায় ভালো সেজেছ, তা ফাঁস হয়ে গিয়েছে। হেডকোয়ার্টারে গেলেই নির্ঘাত ক্রসফায়ার। স্যার, একে কি এখনই 1 রাউন্ড ফেটাবো? দেখুন দেশদ্রোহী কেমন চোখ গরম করে তাকিয়ে আছে আমাদের দিকে। না সায়ান, একটু অপেক্ষা করো। ওর আব্বুদের ধরে সব শুনি, তারপর আদা যেভাবে পাটায় পিষে ওভাবে পিষবকে। দারুণ হবে স্যার। এতদিন শুধু শুনেছি আপনার রাগ সম্পর্কে, আজ নিজ চোখে দেখব। শানের কথা বলার মাঝে সাব্বিরের কানে হোপের কণ্ঠ ভেসে আসে। ব্লুটুথ ফোন ভালোভাবে কানের সাথে ফিটিং করে বলে, বলো হোপ, কি বলবে? আর্মিরা এসে গিয়েছে, দেশদ্রোহীকে আটক করেছি, পুরো ক্যাম্প আমাদের কবজায়। এখন কি করব স্যার বলুন? কিছু করবে হবে না হোপ, জাস্ট দেখে যাও। দ্রুত ওদের নিয়ে আসো, কারাগারে ফেলে বাকি কাজটা সেরে ফেলবো। ওকে স্যার। কথা শেষ করে সাব্বির শায়নকে নিয়ে দ্রুত পায়ে এহসান সাহেবের অফিস রুমে প্রবেশ করে আর পেয়ে যায় তার ব্যবহৃত ফোন। লক নেই। দ্রুত কল লিস্ট চেক করতে গিয়ে থমকে যান, কেননা প্রথম লিস্টেই প্রথমেই একটা নাম জলজল করছে, আরিফ স্যার। সাব্বির নামটা খুব ভালো করে চিনে, ইনি আর্মি সিক্রেট ইউনিটের প্রধান। সাব্বির ফোনটা শায়নকে দিয়ে বলে, শায়ান, ফোনটা ভালোভাবে নিজের কাছে রাখো। আর শোনো, নিহাতকে ক্যাম্পে চলে আসতে বলো। ওকে স্যার। সাব্বির এহসান সাহেবের রুমে তার চেয়ারে চুপ করে বসে পড়ে। মাথায় ভীষণ চাপ পড়েছে ওর, কাজ করছে না ভালোভাবে। এমন সময় পকেটে থাকা মোবাইল ফোনে কথা মনে পড়ে। দ্রুত পকেট থেকে ফোনটা অন করতেই কল আসে। স্ক্রিনের উপর ভেসে ওঠে মেহরিনের নাম। মুহূর্তে সাব্বিরের চেহারা বদলে যায়। হাসি খুশি মুখে ফোনটা রিসিভ করতেই ও পাশ থেকে মেহরিনের অভিমানী কণ্ঠে বলে,
মিশনে গিয়ে আমাকে ভুললেন মিস্টার ক্যাপ্টেন? জি না মিস মেহরিন, এখানে এসে মাথা কাজ করছে না। সবই দেখি রাঘব বোয়ালদের খেলা। কাকে সন্দেহে বাহিরে রাখবো বুঝতেছি না। তাই বলে একটাবার আমাকে ফোন দিবেন না? আমার কি কোনো মূল্য নেই আপনার কাছে? আপাতত নেই মিস মেহরিন, আমরা অবিবাহিত। আমাদের বিবাহ হলে তখন আপনি আমার সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবেন। আজব মানুষ আপনি ক্যাপ্টেন, সবাই প্রেম করতে চায় আর আপনি সরাসরি বিবাহ? সত্যি আমি আজ, কেননা আমি যাকে ভালোবাসবো সে আমার স্ত্রী হবে। কোনো প্রেয় নয়, পরকীয়া নয়, তবে হালাল সম্পর্ক। মেহেরিন কাপা কাপা কণ্ঠে বলে, কিছু খেয়েছেন ক্যাপ্টেন? হ্যাঁ, একটু আগে 1 কাপ চা আর কেক খেয়েছি। আপনি নিশ্চিন্তে থাকুন, আশা করি মিশন শেষ করে আপনার বাবার সঙ্গে আমার কথা হবে। সে সাহস কি হবে আপনার ক্যাপ্টেন, জেনারেলের মেয়ের হাত চাইতে? আপনার বাবা বুঝবেন সেটা, আমি জাস্ট প্রস্তাব দেব। ফোন রাখছি মিস। আবার কখন কথা হবে ক্যাপ্টেন? মিশন শেষ করে ঢাকায় ফিরে সামনাসামনি ইনশাআল্লাহ। সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। ফোনটা কেটে যায়। সাবির আবারও সুইচ অফ করে রেখে এহসান সাহেবের ফোনের কল রেকর্ড অপশন দেখে। চমকে যায়, কেননা তা চালু করাই ছিল। দ্রুত সব শেষে কল সিক্রেট ইউনিট প্রধান আরিফ সাহেবের কল রেকর্ডটা চালু করে শুনতে থাকে। এহসান, সাবধানে থাকবে। জেনারেলের বাচ্চা সাব্বিরকে পাঠিয়ে দিয়েছে সিলেট। এ কি বলছেন স্যার? জেনারেল কিভাবে এটা জানলো? আমি তো শুধু আপনাকে সিগন্যাল সম্পর্কে বলেছিলাম। ডিজিএফআই আছে না, এরাই জানিয়েছে। অমনি জেনারেল উক্কাওয়া করে সাব্বিরকে পাঠিয়ে দিয়েছে। তুমি ওর উপর তীক্ষ্ণ নজর রাখবে, আর সুযোগ পেলেই গুলি করে মেরে ফেলবে ওর পুরো টিমকে। বাকিটা আমি সামলে নিব। রঞ্জিত সিংটা তো পাগল হয়ে গিয়ে স্যারকে দ্রুত মাল পাচার করতে যাচ্ছে। ওর চেলা ছিল সকালে। না না না, এখন সব পার করা ঠিক নয়। ওকে নিষেধ করো। আগে সাব্বির ফিরুক হেডকোয়ার্টারে, তারপর যা হবার হবে। আর আমার 10 কোটি দিতে বলবে, কমে আমি পারবো না এসব ম্যানেজ করতে। ওকে স্যার। রঞ্জিত সিং দাদা বলেছে মাল সঠিক জায়গায় পৌঁছালেই আমার পকেটে চলে আসবে টাকা। কি বলো, 10 কোটি টাকা কি পকেটে আটবে? বস্তা লাগবে, বস্তা। ঠিক বলছেন স্যার, রাখছি। কল রেকর্ড শেষ। সাব্বির বুঝে ফেলে কেন জেনারেল স্যার তাকে আরিফ সাহেবকে আপডেট দিতে বারণ করেছিল। সাব্বিরের গভীর ভাবনায় ডুবে যায়। এদিকে রাডার স্টেশনে পরিত্যক্ত রুমে বসে আছে ইমু, চোখে মুখে উত্তেজনা। এক দৃষ্টিতে নিজেদের ড্রোন সিগন্যালের দিকে তাকিয়ে আটকে ওঠে। দ্রুত ফোন দেয় ওর বস রঞ্জিত সিংকে। বস শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো ইমু, কি বলবি? বস, আমাদের এই গোপন রাডার স্টেশনের চারপাশে অজানা একটা ড্রোন উঠছে। সবকিছু কেমন যেন থমথমে হয়ে আছে। মনে হচ্ছে কেউ আমাদের রাডার সিগন্যাল লক করে আমাদের ফলো করছে। কি বলছিস এগুলো ইমু? কারে তো বড় বুকের পাঠা হবে আমার এই কাজ লড়ার? বিজির উদ্যতন লোকদের কি মুখ দেওয়ার জন্য টাকা দিয়ে আমি? বস, সকালে মেজর জেনারেল এহসান জানিয়েছে ঢাকা থেকে মিলিটারি এসেছে। এরা লোকাল কোনো পুলিশের স্পেশাল ফোর্স নয়, এরা আর্মির সিক্রেট ইউনিটের দুর্ধর্ষ সেনা। এদের এত তীক্ষ্ণ বুদ্ধি যে বোঝার আগেই সব শেষ করে ফেলবে। কি বলিস? ওই গোয়েন্দা প্রধান কে তো আমি 10 কোটি টাকা দিয়েছি, তাহলে ও কেন লোক পাঠালো আমার সাথে বেইমানি? না বস, খবর আরিফের বাচ্চা দেয়নি। ডিজিএফ এর মাধ্যমে সেনাপ্রধান জেনেই এই ভয়ঙ্কর কুকুরটাকে পাঠিয়েছে। কার কথা বলছিস? ওই শয়তান ক্যাপ্টেন সাব্বির না তো? আমাদের সিগন্যাল জ্যাম করেছে মানে বড় বিপদ সামনে। প্ল্যান চেঞ্জ কর তুই তাড়াতাড়ি, দ্রুত। আমাদের লোকাল ডিলারদের সাথে কথা বলে তাদের নিয়ে আয়, আমি ওদের মাল বুঝিয়ে দিব। আর হ্যাঁ বস, বলুন আর কি করতে হবে? আর ওই কুকুরটার সামনে আসলে ওর বুকে গুলি চালিয়ে দিবি। সেটা আমি নিজে হাতে করবো বস, তবে আমার মনে হচ্ছে এটা সাব্বিরই বস। আমাদের যা করার আজই শেষ করে ভারতে পালাতে হবে। আপনি তো সীমান্তের কাছেই আছেন, দয়া করে আজ রাতেই আসুন বস, আমায় নিয়ে চলুন। তোকে তো নিতে আসবই, সাথে মালও ডেলিভারি দিব। আজ রাতেই তার কাঠা প্যারায় চলে আসবি, সেখান থেকেই তোকে রিসিভ করব। ওকে বস। কলটা কেটে যায়। ইমু
ঘাম দিয়ে গোসল করে ফেলেছে। তবে সে সময় নষ্ট না করে দ্রুত ফোনটা হাতে নিয়ে লোকাল ডিলারদের সীমান্তে আসতে বলে সব কিছু গুছিয়ে নিতে থাকে। গভীর ভাবনার মাঝ থেকে বের হতেই সাব্বির দেখতে পাই ওর সামনে দাঁড়িয়ে আছে হোপ। কালো কুচকুচে চেহারার অমায়িক এক বিশ্বস্ত হাসি। সাব্বির ভুরু কুচকে নিয়ে বলে, কি হলো হোপ, এমন হাসি খুশি যে? হোপ একটা রেকর্ড চালিয়ে দেয় ওর ফোনে। সাব্বির মনোযোগ দিয়ে রেকর্ড শুনে বলে, কে এরা হোপ? ইমু আর ইন্ডিয়ান মাদক ব্যবসায়ী রঞ্জিত সিং। আজ রাতেই এরা সব কাজ মিটিয়ে ভারতে পালাবে। কিন্তু হোপ, এই রঞ্জিতকে ধরবো কি করে? ও তো ইন্ডিয়ান সাইডে থাকবে, ও পাশে BSF আছে, আমাদের তো নিজ দেশের লোককে দিবে না। আমি ড্রোন দিয়ে পুরো এলাকা চুষে বেরিয়েছি স্যার। এরা যেখান দিয়ে সব পারাপার করবে তা আমি দেখেছি। ফাঁকা মাঠ, আমাদের নতুন স্নাইপার নিহাত তো আসেই। একটা বুলেটে খতম হয়ে যাবে ওদের রঞ্জিত সিং, আর ওপারে আমরা তো আসি। হ্যাঁ হ্যাঁ, দারুণ বলেছ হোপ, আমার মাথায় আসেনি এটা। চলো বের হই, তুলে আনি ইমুকে। একটু ওয়াশ না করলে হবে না, ওকে? আমাকে বলে কি না কুকুর। চলুন বস, সব রেডি। ওইখানে ড্রোন আর সিসি ক্যামেরা আমি হ্যাক করে রিভার্স মোডে চালু করে দিয়েছি। মনিটরে আগামী 2 ঘন্টার ফুটেজ দেখাবে, আর আমরা এই সুযোগে খতম করে ফেলবো। 5 নক লোক আছে, তামিমের তৈরি শব্দহীন ক্লোরোফর্ম বোম আছে, ওতেই কাজ হবে। চলো তবে এগোই। খাড়া পাহাড় বেয়ে সাব্বির, তামিম, শান আর নিহাত পৌঁছে যায় রাডার স্টেশন থেকে 10 মিটার দূরে। সাব্বির বাইনোকুলার দিয়ে চারপাশে নজর বোলায়। 5 জন লোক ভারী অস্ত্র নিয়ে বসে আছে। এমন সময় হোপের কণ্ঠে শুনে সাব্বির, স্যার, ভিতরে কিছু লোকের মাদক ড্রিলার আছে, সাথে ইমু তামিমকে 2টো প্রম মারতে বলুন, একটা বাইরে আর একটা জানালার মাছ দিয়ে। ওকে তামি, তোমার ক্লোরোফর্ম বম কি হাতে ছুটতে হবে নাকি রিভলভার দিয়ে? স্যার, দুভাবেই সম্ভব, তবে নিখুঁত নিশানার জন্য নিহাদের স্নাইপার বেস্ট। নিহাদ নাও, লোড করে শ্যুট করে দাও। নেহাত সাব্বিরের দিকে তাকায়। সাব্বির মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি দিতেই নেহাত বুলেটের গতিতে 2টো ক্লোরোফর্ম বোম লোড করে ট্রিগারের চাপে। পরপর 2বার খুব ছোট্ট 2টো সাউন্ড হয়, অনেকটা পাদের মতো। মরতেই 50 জন সেন্সলেস হয়ে যায় মাটিতে। হোপ, আর কেউ আছে ভেতরে? না স্যার, সবগুলো সেন্সলেস। আপনি এখন নিচের কাজ করতে পারেন। আমি ইমুকে নিয়ে যাচ্ছি, সেনাদের নিয়ে নিয়ে বাকিগুলোদের তুলে নিয়ে যাও। স্যার, ইমুকে তো দেখছো, শালাকে তুলে নিয়ে আসো। তামিম, তুমিও যাও, আর নিহাত তুমি আমার সঙ্গে চলো, তোমার অনেক কাজ আছে। কারাগারে লোহার শিক হাতে দাঁড়িয়ে আছে সাব্বির। ওর সামনে সদ্য সেন্স ফিরে পাওয়া ইমু ঠকঠক করে কাঁপছে। সাব্বির মুচকি হেসে ইমুর চুলের মুঠি চেপে ধরে বলে, আমাকে কুকুর বলেছিলি, আমাকে গুলি করবি বলেছিলি, নে এবার বল কুকুর, গুলি করবি না আমায়? সাব্বিরের কথা শুনে ইমু জমে যায়। সাব্বির প্রচণ্ড রাগে চোটে লোহার রড দিয়ে পেটাতে গিয়েও থেমে যায়। শান্ত হাত থেকে রডটা ফেলে দিয়ে ইমুকে বলে, তোকে মারবো না, তবে একটা কাজ করে দিবি, বল করবি? বলুন স্যার। আমি রঞ্জিত সিংকে ধরবো, আমি সবই জানি। আজ রাতেই আসবে সীমান্তের কাটা তারের বেড়াতে, তুই আমাকে হেল্প করবি। না করে উপায় নেই, আমি মরলে ওকেও মারবো, আমি সব করব। এই তো ভালো ছেলে। সায়ন, একে কিছু খেতে দাও, চেহারা দেখে মনে হচ্ছে বেচারা ভীষণ ভয় পেয়ে গিয়েছে। শোন ইমু, তোর ভয় নেই, আমাদের হেল্প করবি, কোনো চালাকি করার চেষ্টা না করলেই তুই বেঁচে যাবে। হয়তো সর্বোচ্চ 2-3 বছরের জেল হবে, তবে বেঁচে যাবে। আমি রাজি স্যার, আমার 2 বছরের জমা সন্তান আছে, আমি বাঁচতে চাই। ঠিক আছে, এখন ভয় না পেয়ে কিছু খেয়ে নে, আমি আসছি। সীমান্তের তার কাটা বেড়ায় দুপাশে যাতায়াতের একটা পরিত্যক্ত গেটের কাছে তাকে 2 তলার সমান পরিত্যক্ত টাওয়ারে সাব্বির নিহাতকে পজিশন নিয়ে থাকতে বলে। ফিরে আসে ক্যাম্পে। ততক্ষণে পুরো ক্যাম্পে বিজিবি চেয়ে আর্মির সংখ্যা দ্বিগুণ। সাব্বির সবাইকে হাই অ্যালার্টে থাকতে বলে। হোপ, তুমি রেডি আসছো তো? জি স্যার, আমি সম্পূর্ণ রেডি। বর্ডারের চারপাশে আমি কড়া পাহারা দিচ্ছি, কোনো ফাঁক নেই। BSF কোনো হাঙ্গামা করলেই তীব্র কঠিন জবাব পেয়ে যাবে। ওরা তো পাকিস্তানের সাথেই পারে না, আমাদের সাথে কি পারবে? চলো তবে রাতের অপেক্ষা করি।
এহসান সাহেবের চেয়ারে বসে সাব্বির ফোন দেয় নেহাকে। হ্যালো নেহা। জি স্যার। ওদিকের খবর কি? তুমি কি নজর রেখেছিলে আরিফ সাহেবের ওপর? জি স্যার, হেডকোয়ার্টার থেকে তিনি কোনো কল করেননি, এমনকি বাসা থেকেও না। তাহলে অন্য জায়গা থেকে আলাদা ফোনে করছে নেহা, এবং আমি তা ধরেও ফেলেছি। এই আরিফ স্যার আর এহসান সাহেবের হলে মূল সমস্যা। এহসানের বাচ্চাকে আমি ধরে ফেলেছি, এখন বাকি আরিফ। ওকেও আমি হেডকোয়ার্টারে গিয়ে লাথি মারতে মারতে সবার সামনে মুখোশ খুলে দেব। তাহলে স্যার আমি তাকে নিজের চোখের সামনে রাখবো? হ্যাঁ, এখন রাখছি নেহা, জরুরি কাজ আছে। আশা করছি ভোর হওয়ার আগে আমি ঢাকা ফিরে যাব। হেলিকপ্টার প্রস্তুত থাকবে বলবে। সাব্বির কলটা কেটে ফোন দেয় মেহরিনকে। একবার দুবার, তৃতীয়বার রিং হতে রিসিভ করে মেহরিন। সাব্বির মিষ্টি কণ্ঠে বলে ওঠে, কি গো ডক্টর ম্যাডাম, কি করছো তুমি? এই তো তোমার কথা ভাবছি ক্যাপ্টেন। আমার কথা এত ভেবে সময় নষ্ট করে কি হবে গো? পাগল হয়ে গেলে আমারই সেবা করতে হবে। আমি পাগল হব না ক্যাপ্টেন, আমি ডক্টর। তুমি মিশনে গিয়ে ইনজুরি নিয়ে বাসায় ফিরবে, আর আমি তোমার ট্রিটমেন্ট করব, অনেক স্পেশাল ট্রিটমেন্ট। তাই বুঝি? তা কি সেই ট্রিটমেন্ট মেহরিন? নরম গোলাপ দুটো লাল টকটকে ঠোঁটের চুম্বন মিস্টার ক্যাপ্টেন। ছি, তুমি দেখি দুষ্টু হয়েছ। শোনো, আমার আব্বা মানে জেনারেল স্যারকে বলে দিও মিশন কমপ্লিটের পথে কাল যেন তিনি ক্যান্টনমেন্টের হেলিপোর্ট এ উপস্থিত থাকেন। ওকে, বলে দিব জনাব। রাখবি মেহরিন, বেঁচে থাকলে কালকে সরাসরি কথা হবে। এই শোনো। হ্যাঁ বলো। আই লাভ ইউ ক্যাপ্টেন, আই রিয়েলি লাভ ইউ। আমারটা তোলা রইল, বাসরাতে বলবো। আল্লাহ হাফেজ। ফোনটা কেটে দিয়ে সাব্বির সামনে তাকাই। তামিম হাঁ করে তাকিয়েছিল ওর দিকে। সাব্বির ভুরু কুচকে বলে, এভাবে তাকিয়ে আছো কেন তামিম? মনে হচ্ছে ভূত দেখেছো? না মানে স্যার, আমি আপনাকে সবসময় গম্ভীর আর শরীর কাঁপন ঝরানো কণ্ঠে কথা বলতে শুনেছি। আজ হঠাৎ এত মিষ্টি কোকিল কণ্ঠে কথা বলছেন দেখে অবাক হলাম। ব্যক্তি জীবন আর প্রফেশনাল জীবন দুটো আলাদা চরিত্র থাকে সবার, বুঝছো? দুটো জায়গাতে চরিত্রও আলাদা হয়। আমার প্রফেশনালে আমার যেমন থাকার তেমনই থাকি, আর ব্যক্তিগত জীবনে সম্পূর্ণ আলাদা। বড় হও, তুমি বুঝবে। জি স্যার। কিছু বলতে এসেছো? ইমু বলছিল এখনই রওনা হতে হবে। সে ফোন চেয়ে নিয়ে কথা বলেছে রণজিৎ সিং এর সঙ্গে। ঠিক আছে, চলো বের হই। আর হোপকে বলো বাকি সবগুলো লোকাল ড্রিলার কেউ নিয়ে যেতে। রাত 11:40। তীক্ষ্ণ দৃষ্টিতে তার কাটা বেড়ার দিকে তাকিয়ে আছে সাব্বির। ইমোর পায়ে বেরি পরানো, সাথে লোকাল ডিলারের শরীরে প্রবেশ করানো আছে হাই পাওয়ার ড্রাগ। তারা অনেকটা জম্বির মতো দাঁড়িয়ে আছে। এমন সময় মোটর সাইকেলের তীব্র আওয়াজে সাব্বির নিজেকে আড়াল করে নেয় আর ফোনে ফিস করে বলে, নিহাত রেডি হয়ে যাও। ইমু চালাকি নয়, পরিবারের কথা ভাবো। রঞ্জিত সিংকে যে করে হোক এ পাশে নিয়ে আসবে। কথাটা বলে সাব্বির কোমর থেকে M10 রিভলভার বের করে পজিশন নেয়। 10টা মোটরসাইকেল একে একে এসে থামে মলবেরার সামনে, আর গেরুয়া পোশাক পরা একটা লোক এগিয়ে এসে ইমুকে গম্ভীর কণ্ঠে বলে, ইমু, ওই কুকুরের বাচ্চা ক্যাপ্টেন সাব্বিরকে শেষ করেছিস? না বস, শালা ক্যাম্পে গামটি মেরে বসে আছে। আমার মনে হয় আজ রাতেই লোকবল নিয়ে হামলা করা উচিত ক্যাম্পে। রঞ্জিত সিং গুটকার থুতু ফেলে দিয়ে লাল টকটকে দাঁত বের করে হাসতে হাসতে বলে, যা বলেছিস ইমু, তোর বুকের পাটা আছে। আমিও 10টা মোটর সাইকেলে 30 জন এনেছি, সাথে বাড়ি অস্ত্র তো আছেই। চল এক্ষুনি মামলা চালাবো। চলুন বস। কথাটা বলে ইমু আগে হাঁটতে থাকে, আর রঞ্জিত সিং তার কাটা বেড়া ডিঙ্কিয়ে লোকবল নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে তামিম নিজের তৈরি ক্লোরোফর্ম বোম ছুঁড়ে মারে পরপর দুটো। মুহূর্তে সেন্সলেস হয়ে পড়ে যায় রঞ্জিত সিং, ইমু সহ ওর দলবল। সাব্বির আল থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে শায়নকে বলে, শায়ন, সবগুলোকে বেড়ার সাথে ঝুলিয়ে দাও। আজ রক্তের বন্যা বয়ে যাবে এখানে। নিহাত, তামিম, হোপ, হাত লাগাও তোমরাও। শায়নরা কাজে লেগে পড়ে। ইমু বাদে সবগুলোকে ঝুলিয়ে দেওয়া হয় বেড়ার সঙ্গে। সাব্বির দেরি না করে ফ্লাক্স থেকে
ফুটন্ত গরম পানি বের করে সবার শরীরে ছুঁড়ে মারতেই হুঁশ ফিরে আসে ওদের। সাব্বির খিলখিল করে হেসে রঞ্জিত সিংয়ের সামনে গিয়ে বলে, হ্যাঁ, তোর সাহস কম নাই রঞ্জিত। ভারতীয় হয়ে বাংলাদেশের ক্যাম্পে আঘাত করবি? এতটাই সোজা? বল, তোকে কি শাস্তি দেব? সেন্স ফেরার সঙ্গে সঙ্গে সাব্বিরের কথা শুনে চমকে ওঠে রঞ্জিত। ভয়ে জুবুথুবু হয়ে চারিদিকে তাকিয়ে হঠাৎ অট্ট হাসি দিয়ে বলে, আরে শালা, তুই হলি সামান্য ক্যাপ্টেন, তোর লিডারকে আমি 10 কোটি টাকা দিয়েছি, আমার কিচ্ছুই করতে পারবি না তুই। সাব্বির সঙ্গে সঙ্গে রঞ্জিতের দুপায়ে গুলি করে আর গলা টিপে ধরে দাঁত কটমট করে চিবিয়ে বলে, আরিফ আর এশানকে আগেই ধরে ফেলেছি রে। তোকে শেষ করে ঢাকা গিয়ে ওদেরকেও শেষ করে ফেলবো। আমার দেশের যুব সমাজ নষ্টের অধিকার তোর নেই, সেই সাথে অস্ত্র দিয়ে সীমান্তে অতিক্রম করার। তোর দেশের সীমান্তরক্ষী বিএসএফ এর মতোই তোকে গুলি করে ফেলবো। সাইন। পিস্তল রেডি তো? জি স্যার। ফায়ার। কথা বলার সঙ্গে সঙ্গে রিভলভারের গর্জন শুরু হয়ে যায়। সাব্বিরও বাঁকা হেসে রঞ্জিত সিংয়ের কপাল বড় বড় গুলি করে ফিরে আসে ক্যাম্পে। সেখান থেকে সরাসরি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ভোর হতেই পুরো দেশে কম্পন সৃষ্টি হয়। ব্রেকিং নিউজ, সিলেট সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা মাদক ব্যবসায়ী আর তার দলবলকে তার কাটা বেড়ার সঙ্গে চুলি ক্রসফায়ার করেছে বাংলাদেশ আর্মি ৪৪ অফিসার। সকাল ৬টায় হেলিকপ্টার ক্যান্টনমেন্টে ল্যান্ড করতে জেনারেল ওয়াকার এগিয়ে আসে। সাব্বির হেলিকপ্টার থেকে নামতেই তিনি সাব্বিরকে জড়িয়ে ধরে বলেন, সাব্বাস সাব্বির, সাব্বাস। আমি জানতাম তুমি পারবে। আজ পুরো দেশ আর্মির প্রশংসা করছে, এটা সত্যি গর্বের। তারা? আরে জানুক স্যার, আর্মির মাঝে দুজন দেশদ্রোহী ছিল, মেজর জেনারেল আরিফ আর এহসানকে আমি তুলে এনেছি। নেহা আরিফকে তুলে নিয়ে এসো। তার প্রয়োজন নেই ওকে, আমি নিজেই তুলে এসেছি সাব্বির। এই নিয়ে এসো আরিফকে। ভোর রাতে সীমান্তে হত্যার নিউজ শুনেই আরিফ পালাতে নিয়েছিল, সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে নিরাপত্তা রক্ষী। সাব্বির এগিয়ে গিয়ে দাঁড়ায় আরিফ সাহেবের সামনে। আরিফ সাহেব ভর্ত চেহারায় তাকাই সাব্বিরের দিকে ও মুচকি হেসে বলে, তোর ভয় পাওয়া স্বাভাবিক আরিফ। আমার ভাবতেই ঘৃণা হচ্ছে তুই কিনা আমার ইউনিটের প্রধান ছিলি। তোকে 10 কোটি দেওয়ার লোক রঞ্জিত সিং দাদাকে খতম করে দিয়েছি। এবার তোর এহসানের পালা। কথা বলে সাব্বির পরপর 2 রাউন্ড গুলি করে দুটোই হেডশুট মাটিতে লুটিয়ে পড়ে মেজর জেনারেল আরিফ আর এহসানের দেহ। হেডকোয়ার্টার অফিস রুমে নিজের চেয়ারে শরীর এলিয়ে দিয়ে বসে আছে সাব্বির। এমন সময় সাদা অ্যাপ্রন পরে পরীর আগমন ঘটে। হ্যাঁ, পরীটা মেহরিন। সাব্বির নড়ে চড়ে বসে। মেহরিন খানিকটা বিরক্তিকর চাহনিতে সাব্বিরের দিকে তাকিয়ে চেয়ারে বসে বলে, এগুলো কি ক্যাপ্টেন? কোনগুলো ডক্টর মেহরিন? এই যে এতটা বাজে ভালো মানুষদের আপনি গুলি করে মেরে ফেললেন, এটা কি ঠিক হলো? তাদের কি পরিবার নেই? তাদের পরিবার থাকলে তারা দেশদ্রোহী মেহরিন। তাদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। আমি তাই দিয়েছি। খুব ভালো করেছেন, কিন্তু একটাবার কি ভেবে দেখেছেন ওদের পরিবারের কি হবে? তাদের সন্তানের কি হবে? কিভাবে তারা দিন কাটাবে? কে তাদের খাওয়াবে? উফ মেরিন, একটা প্রশ্ন করে, তবে তোমার এত প্রশ্ন উত্তর একটাতেই হয়ে যাবে। শোনো, দেশপ্রেম ইমামের অঙ্গ, আর দেশদ্রোহীকে হত্যা করা পাপ নয়। আর ওই দেশদ্রোহীগুলো অসৎ পথে তাদের সন্তানদের পেটে ভাত আর শরীরে কাপড় নয় দিচ্ছিল জ্বলন্ত আগুন। তা থেকে আমি তাদের মুক্তি দিয়েছি। আশা করি এই বিষয়ে তুমি আর কোনো কথা বলবে না। ওকে ওকে জনাব, আমি চুপ হয়ে গেলাম। এবার বলো, বাবার সাথে কথা বলবে কবে? আমার না খুব বিয়ে করতে মন চাচ্ছে। মিশন শেষ হলে বাসায় ফিরবো। এখন আমি বাবা মার সাথে কথা বলে তোমাকে জানাবো। এখন তুমি তোমার কাজে যাও, আমিও বাসায় যাই। বাবা মা হয়তো টেনশনে আছে। বলছিলাম কি, আমাকেও নিয়ে চলো না তোমার বাসায়। আমার যেতে খুব ইচ্ছে করছে গো। অত ইচ্ছে ভালো নাই সোনা পাখি, আমি আসছি। কথাটা বলে সাব্বির বেরিয়ে আসে ক্যান্টনমেন্ট থেকে। হাই স্পিডে গাড়ি নিয়ে ছুটে যেতে থাকে বাবা মায়ের কোলে। বিকেল 5টা। বাগানে বিলাসবহুল দোলনায় বসে মনমারা হয়ে বসে আছে রাহিলা বেগম। পাশে দাঁড়িয়ে থাকা রশিদ সাহেব স্ত্রীর গাল টেনে বলেন, কি গো বউ, এমনভাবে মনমরা হয়ে বসে আছো কেন? পাশে যে স্বামী আছে তাকে তো একটু ভালোবাসবে, তা না ছেলের জন্য চুপচাপ বসে আছে। তুমি দিন দিন হিংসুটে হয়ে যাচ্ছ সাব্বিরের বাবা। ছেলেকে তুমি
একটুও ভালোবাসো না। কত জানো তুমি, আমি তোমার চেয়েও শতগুণ বেশি ভালোবাসি আমার সন্তানকে। তুমি হয়তো জানো না। বাকিটা বলতে গিয়েও থেমে যান রাশিদ সাহেব। রাহেলা বেগম ভুরকুচকে বলে, হ্যাঁ বলো, কি? রাশিদ সাহেব হাসি মুখ করে কিছু বলতে যাবেন, তার আগেই আর্মি অফিসার্স জিপ পার্কিংয়ে প্রবেশ করতে রাহেলা বেগম লাফিয়ে উঠে ছুটে যায় সেদিকে। সাব্বির মাকে ছুটে আসতে দেখে দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। রাহেলা বেগম পরম মমতায় ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আমি জানতাম আমার ছেলে আজ আসবে। আমার মন ছটফট করছিল আমার কলিজার জন্য। বাবা, তুই সত্যি এসেছিস তো? আমাকে চিমটি কাটতো। সাব্বিরও ওর আম্মুর কপালে চুমু দিয়ে বলে, তার দরকার নেই আম্মু, আমি সত্যি এসে গিয়েছি। হ্যাঁ, এখন আর তোকে আমি সহজে চাকরিতে ফিরতে দিব না বাবা। আমি তোকে আমার কোলের মাঝে রেখে দেব 3 মাস। আমি কি ছোট আছি আম্মু যে তো আমায় কোলে রাখবে? আমি বড় হয়ে গেছি না? মায়ের কাছে সন্তান আজীবন ছোট থাকে বাপজান। মা ছেলের ভালোবাসা আর পাগলামি দেখে দূর থেকে রচিত সাহেব বলেন, রাহেলা, আমি বুঝি না তোমার মাঝে মাঝে কি হয়। ছেলে পেলে কেমন জান হয়ে যাও। ওর বয়স এখন 25, বিয়ের বয়স হয়ে গিয়েছে, আর তুমি বলছো কিনা কোলে রাখবে। রাহেলা বেগম মুহূর্তেই থমকে যান। নিজেকে স্বাভাবিক করে নিয়ে ছেলের কপালে চুমু দিয়ে বলেন, হ্যাঁ তাই তো। প্রথম একটা ভালো কথা বললে সাব্বিরের বাবা। দেখি ছেলের জন্য পাত্রী দেখতে শুরু করব। এ যুগে পাত্রী খুঁজতে হয় না বেগম। ছেলেকে জিজ্ঞেস করো কাউকে পছন্দ আছে কিনা, থাকলে কাল সকালে দেখতে যাব। রাহেলা বেগম ছেলের দিকে জিজ্ঞাসা সূচক চাহনিতে তাকায়। সাব্বির প্রতি উত্তরে মুচকি হাসি দেয়। সঙ্গে সঙ্গে রাহেলা বেগম বুঝে যান ছেলের মন। তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, নাম কি মেয়ের বাবা? মেরিন আম্মু। বাড়ি কোথায়? ওর বাবা কি করে? আমি ক্যান্টনমেন্টে বাড়ি, আর বাবা জেনারেল মানে সেনাপ্রধান। বলিস কি রে বাবা? লেফটেন্যান্টের নয়, মেজর নয়, কর্নেলও নয়, একেবারে জেনারেল। তা ওর বাবা জানে? শোনা হয়নি এখন আম্মু, তবে শুনে নেব একটু পর। আমি রুমে যাই, শাওয়ার নেব। গত 10টা দিন গোসল করতে পারিনি। ঠিক আছে বাবা, তুই শাওয়ার নিয়ে সোজা ডাইনিং টেবিলে আসবি। আমি তোর জন্য চপ ভাজছি। লম্বা শাও নিয়ে তাওয়াল দিয়ে শরীর মুছে বের হতে চোখ যায় মোবাইলের উপর। অমনি মনে পড়ে মেহরিন এর কথা। সাব্বির আফসোস করে মেয়েটাকে ওভাবে রেখে আসা উচিত হয়নি। এক দৌড়ে মোবাইল হাতে নিয়ে কল দেয় মেহরিনকে। 2বার রিং হওয়ার পর কল রিসিভ করলেও কোনো কথা বলে না। মেহরিন মিনিটখানিক একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতে বিরক্ত হয়ে সাব্বিরই বলে, এই যে ডক্টর মেহরিন শুনছেন? কোনো কথা নেই পচা ক্যাপ্টেনের সঙ্গে। বুঝেছি, রাগ করেছ মিস মেহরিন। তবে তোমাকে খুশি সংবাদ দেই, বাবা মাকে তোমার কথা বলেছি, তারা তোমায় দেখতে চেয়েছে। মেহরিন চমকে ওঠে, আমতা আমতা করে বলে, সত্যি বলছো ক্যাপ্টেন? 3 সত্যি জনাবা। আপনি কি আপনার বাবাকে কিছু বলেছেন আমার সম্পর্কে? আমাদের আবার সম্পর্ক? আবু জানে তোমার সাথে আমার কিছু চলছে। তার হাব ভাব দেখে মনে হলো তিনি রাজি। এভাবে নয় মেহরিন, তাকে তুমি সরাসরি বলো তিনি রাজি কিনা। আমি কালকে বাবা মাকে নিয়ে যেতে চাই। ঠিক আছে, রাতে জানাবো তোমায়। ওকে, ফোন রাখছি তবে। এই শোনো, আই লাভ ইউ। জনাবা বাসরাতে দিব মিস মেহরিন। কলটা কেটে দেয় সাব্বির। তার লুঙ্গি পরে দ্রুত ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। এদিকে মেহরিন ফোনটা বিছানার উপর রেখে এক দৌড়ে ওর বাবার সামনে গিয়ে দাঁড়ায়। ওয়াকা সাহেব মেয়েকে খুশি খুশি দেখে বলেন, কি ব্যাপার, আমার গম্ভীর ডাক্তারাম্মু আজ এত খুশি কেন? বিয়ের পাত্র বুঝি রাজি হয়ে গিয়েছে? তুমি জানলে কি করবে বাবা? স্বাভাবিক, ছেলেটা মিশন শেষ করে বাসায় গিয়েছে নিশ্চিত। ওর বাবা মাকে বলেছে তোমার সম্পর্কে, তারাও রাজি। আর তুমি আমায় রাজি করাতে এসেছো? একদম বাবা। আমি তোমার খুশিতে খুশি মা। মেহরিন, ছেলেটা অত্যন্ত ভালো, ওদের কাল আসতে বলো। ওকে বাবা। মেহরিন হাঁ করে ওর বাবার দিকে তাকিয়ে বলে। ড্রয়িং রুমে 2টো সোফায় মুখোমুখি বসে আছে রাশিদ সাহেব, রাহেলা বেগম, সাব্বির। ওদের সামনে ওয়াকার সাহেব আর তার কন্যা মেহরিন। রাশিদ ভাই,
তুমি তো আমার পরিচিত, তোমায় নতুন করে আমার কিছু বলার নেই। আমি আমার কন্যাকে তোমার ছেলের হাতে তুলে দিতে রাজি। আলহামদুলিল্লাহ। আমরা আর কয়দিন থাকবো হে দুনিয়ায় বলো? ওয়াকার ছেলে মেয়ে খুশি তো আমরাও খুশি। হ্যাঁ রাশিদ ভাই, তাহলে ভাবি আংটি বদল করে নিন। বাবা সাব্বির, তুমি কি বলো? ও তো দুপায়ে রাজি বিআই সাহেব। সাব্বির বেশ লজ্জা পায় ওর মায়ের কথা শুনে। রাহেলা বেগম ছেলের হাতে আংটি দিয়ে বলে মেহরিনকে পরিয়ে দিতে। সাব্বির কাপা কাপা হাতে মেহরিনের সাথে আংটি বদল করে নেয়। পাশাপাশি চেয়ারে খেতে বসেছে সাব্বির আর মেহরিন। খাওয়ার মাঝে মাঝে মেহরিন সাব্বিরকে পা দিয়ে চিমটি কেটে দিতে থাকে। সাব্বির বেচারা মুখ বুঝে সহ্য করে নিতে থাকে আর মনে মনে বলে, জবাবটা বাসরাতে দিব মিস মেহরিন। বাসরাতে তোমায় বুঝাবো মেহরিন দুষ্টুমির শাস্তি কেমন হয়। খাওয়ার শেষ পর্যায়ে জেনারেল ওয়াকারের ফোনে কল আসতেই তিনি কলটা রিসিভ করেন। মিনিটখানেক একটানা কথা বলে থমথমের মুখে সাব্বিরের দিকে তাকিয়ে বলে, সাব্বির একটু এদিকে এসো, কথা আছে। ডাইনিং টেবিল থেকে উঠে গিয়ে দুজন দাঁড়াই বেলকুনিতে। জেনারেল ওয়াকার থমথমে কণ্ঠে বলেন, ডিজিএফআই থেকে মেজর জিয়া ফোন দিয়েছিল সাব্বির। নওগাঁ হাসাইবিল গ্রামে ব্ল্যাক কোর্সের প্রধান পিয়ারে পলের রাসায়নিক অস্ত্র তৈরির ল্যাব চালু হয়েছে। পুরো এলাকা মানুষশূন্য, তাছাড়া বহু লোক তাদের জিম্মায় বন্দী। কি বলছেন স্যার? পুরো গ্রামটাকে ভুতুরে গ্রাম অক্ষা দিয়ে একদম লোক তা মানুষশূন্য করে আস্তে আস্তে এই ভয়ঙ্কর ল্যাব তৈরি করেছে। পুরো গ্রাম জুড়ে মাইন পুঁতে রাখা। তোমায় এক্ষুনি যেতে হবে সাব্বির, নয়তো ভয়ঙ্কর বায়োকেমিক্যাল গ্যাসে পুরো দেশ অচল হয়ে যাবে। সাব্বির ডাইনিং টেবিলের দিকে তাকায়। রাহেলা বেগম পুত্রবধূকে পরম মমতায় নিজ হাতে তুলে খাওয়াচ্ছেন আর রশিদ সাহেব মিটিমিটি হাসছেন। তাদের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে তীব্র ক্ষোভ আর আগুন ঝরানো কণ্ঠে বলে, আমি প্রস্তুত স্যার। নতুন মিশনের নাম কি হবে বলুন? অপারেশন ডেড সিটি। সিজন 1 সমাপ্ত। সিজন 2 কামিং। সিজন 2 হবে চরম থ্রিলিং মিশন দিয়ে ভরপুর। আশা করি সবাই শুনবেন। ধন্যবাদ।